ভাবে আর কতদিন চলবে ইমরান? তোমার কি বিবেক জ্ঞান বলতে কিছুই নেই? বরাবরের মতো নিশ্চুপ আমি। আজব ছেলে তো তুমি। আমার প্রশ্ন কানে যাচ্ছে না তোমার নাকি? হ্যাঁ, চিৎকার শুনে আমি ভয়ে চুপসে আছি, আর পার্কের সবাই চেয়ে আছে আমাদের দিকে। হয়তো মজা নিচ্ছে সবাই। দেখো আমার পক্ষে আর রিলেশন রাখা সম্ভব না। কেন? কেন তা জানিস না তুই? তোর মতো ছেলে আমার পায়ের নিচে পড়ে থাকে, বুঝছিস? ভাবছিলাম প্রেম করে পরে তোরে শুধরে নিব, কিন্তু শুধরানো তো কি, উল্টো আরো খ্যাত হতে লাগলো। ছোট লোক, তোর কাছে শার্ট চেঞ্জ করারও টাকা নেই নাকি? হ্যাঁ, হয়েছে নীলা, প্লিজ থামো এবার। এসব আর ভালো লাগছে না। দেখতেছে সবাই প্রেম করতে, কিন্তু তুমি এগিয়ে এসেছো। আমার মতোই আমি থাকি, কারো কথা শুনে চলার ইচ্ছা আমার নেই। আর হ্যাঁ, আমার টাকা নাই তাই কিনি না। হইছে? আর কিছু শুনতে চাও? অপমান না করলেও পারতে। ও এই অপমান সেই লাগছে তোমার গায়ে, সেরকম তাই না? তোমার জন্য যে আমার বান্ধবীগুলো অপমান করে আমায়, সেটা আমার ভালো লাগে না। আমার লাগে না? ও সেটা তো তোমার লাগবে না, কারণ তারা তো আমায় অপমান করেছে, তোমায় না। যত সব খ্যাত। বলেই চলে গেল নীলা, আর আমি পার্কেই দাঁড়িয়ে আছি। সব লোকের সিনেমা দেখা শেষ, তারাও যে যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিকে চলে গেল। হয়তো তারা ভাবছে মেয়েটাই বা এতদিন কি করে রিলেশনে ছিল এই উজবুক ছেলেটার সাথে। গাধা একটা এখন। আমার পরিচয়টা দেই, আমি ইমরান, ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। মাকে হারিয়েছি যখন ক্লাস 3-তে পড়ি। এরপর বাবা। নতুন বিয়ে করলে অশান্তি চলে আসে আমার জীবনে। সব মা তো আর মা হয় না, কিছু মা রাক্ষসীও হয়, যেমনটা আমার কপালে জুটেছে। বাবার অভাব নেই কোনো কিছুর, আর তার অন্য 2 ছেলেরও অভাব নেই। অভাব শুধু আমার একারই, কারণ চাইলেও কিছু পারি না। আমার মোট শার্ট 2টা, প্যান্ট 2টা। আমার মোট শার্ট 2টা, প্যান্ট 2টা, তাও একটা কলেজে যাওয়ার জন্য, আর অন্যটা বাসায় আর বাইরে। পরে যাই বাসায়, আর সময় পাই কোথায় শার্ট পরা? সারাদিন তো বাসার কাজ করতেই চলে যায়, কাজ না করলে আবার ভাত বন্ধ। এক শার্ট পরে যাই জন্যই নীলা কথা শোনালো। আজ মাঝে মাঝে কথাগুলো অসহ্য লাগে। শুধু নীলা না, আরো অনেক মেয়েই বলেছে মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে পাল্টাই, কিন্তু কিভাবে পাল্টাবো? আমার কাছে তো আর টাকা নেই। বাবাও মায়ের কথায় উঠে আর বসে, তাই আমার কথা আর ভাবেও না। খুব অবাক লাগে আমার, যেখানে আমি চোখের মনি ছিলাম সেখানে আজ। আসলে সময়ের সাথে মানুষগুলাও বদলে যায়। চলুন, শুরুটা কিভাবে হয়েছিল তা বলি আপনাদেরকে। এসএসসিতে রেজাল্ট ভালো করায় জেলার সরকারি কলেজে সিট পেতে সমস্যা হয়নি। মাঝে মাঝে ভয় হতো যে সেখানে সব ধনীর ছেলেমেয়েরা পড়ে, আমি কি নিজেকে মানিয়ে নিতে পারবো তাদের সাথে, নাকি পথের মাঝেই পড়ে থাকবো। তারপরও ভর্তি হয়ে যাই কলেজে। প্রথম দিন কলেজে গেলে সবাই ঘুরে ঘুরে দেখতে থাকে আমায়। মনে হয় যে ইমরান নামের ছেলেটা অন্য গ্রহ থেকে এসেছে। দোস্ত, ছেলেটাকে দেখ, কি যে অবস্থা! এই কলেজে চান্স পায় কিভাবে এরা? শরীরের ড্রেস আপের সাথে চশমাটা যা মানিয়েছে না, দেখ। আমি কিছু না বলে চুপচাপ ক্লাস করতাম আর বেরিয়ে আসতাম। তাছাড়া কি বা বলতাম? এসব তো ছিল প্রতিদিনের ব্যাপার। কলেজে আসলে এক প্যারা, আর বাসায় আর এক প্যারা। শুরু থেকেই বলি, আমার ব্যাপারে তো জেনে গেছেন। আমি ইমরান, বাবা ধনী হলেও আমি গরিব, আর নীলা অনেক ধনী পরিবারের মেয়ে। সে দেখতেও অনেক কিউট। আমার মতো সে হাবলু টাইপের না, অনেক আধুনিক মেয়ে সে। পড়ালেখায় তেমন ভালো না। বন্ধুদের আড্ডায় সবার আগেই পাওয়া যায় ও। সারাদিন ওদের সাথে হই হুল্লোড় করে বেড়ানোই ওর কাজ। আমি যতক্ষণ কলেজে থাকতাম একা একাই কাটাতাম। ক্লাসের সবাই যখন আড্ডা দিচ্ছে তখন দেখা যেত কোনো কোণে বসে থাকতে। একদমই চুপচাপ থাকার চেষ্টা করতাম, আর তখন ক্লাসের সবাই মজা করতো আমায় নিয়ে। বলতো যে ওই দেখ খ্যাতটা আসছে।
তবে এই কথাগুলো নীলার খারাপ লাগতো। এমন কথা শুনে নীলার মনে একটু মায়া জন্ম নেয়। ও ভাবে একে ভালোবেসে তারপর সবকিছু পরিবর্তন করে দিবে। অন্য 8-10টা ছেলের মতো ইমরানও সবার সাথে কথা বলবে, আড্ডা দিবে। তাই একদিন সে সরাসরি প্রপোজ করে। সেদিন আমি নীলাকে কিছু না বলেই চলে আসি, কিন্তু সেও নাছোড়বান্দা, ও পিছনে লেগেই থাকে। কলেজে যখন একা একা বসে থাকি তখন সে এসে পাশে বসে গল্প করতে চায়, হাতটা ধরতে চায়, চশমাটাও খুলে দিতে চায়, কিন্তু আমি দেই না। শুধু বোকা মার্কা একটা লুক নিয়ে বলি যে চশমা ছাড়া আমি কিছুই দেখি না। এমন ভাবেই সবসময় নীলা আমার পিছনে থাকতো, যার ফলে একদিন আমি ঠিকই রাজি হয়ে যাই। তবে পরিবারের কথা লুকিয়ে রেখেছিলাম ওর কাছে। হ্যাঁ, বলার সম্পর্ক শুরু হয়, আর নীলাও তার উদ্দেশ্য অনুযায়ী পরিপাটি করার দিকে মন দেয়। সব সময় শাসনের মাঝে রাখতো, এটা করবা না, ওটা করবা না, এটা পরবা না, এটা খাবে না ইত্যাদি। আমিও শুনতাম। যখন সে চালচলনে পরিবর্তন আনতে বলে তখন একটু পিছু নেমে যায়, কারণ আমার তো সম্ভব না অন্য 8-10টা ছেলের মতো চলা। আমার দ্বারা সম্ভব না ক্লাসের সবচেয়ে স্টাইলিশ ছেলেটার সাথে তাল মিলিয়ে চলা, কারণ আমি কঠিন বাস্তবতার শিকার। নীলা সেই কথা জানতো না, তাই সব সময় ওকে এসব কথা বলতো। প্লিজ নিজের মাঝে একটু পরিবর্তন আনো। এত বোকা খ্যাত টাইপের কেউ হয়? তোমার কি বিবেক নেই? ক্লাসে বাকি ছেলেদের দিকে তাকাও একবার। ওরা কিভাবে চলে আর তুমি কিভাবে চলো? তখন শুধু মাথা নিচু করে করে শুনতাম। সেদিন নীলা বলে যে, শোনো, আজকে বিকালে আমার জন্মদিনের পার্টি আছে, ভালো করে রেডি হয়ে আসো। কিন্তু আমি ঠিক আগের মতোই এসেছিল। কি করবে, 2টা শার্ট আর 2টা প্যান্ট ছাড়া যে ওর কিছুই নেই। প্রতিবার যেই শার্টটা পরে আসে এটাই আজকে পরে আসলাম। সাথে আছে একজন আদর্শ বোকা মানুষের সকল উপাদানগুলো। নীলা তখন অনেক রাগী চোখে আমার দিকে তাকায়। পরে বাধ্য হয়েই নিয়ে যায়, পুরনো বান্ধবীদের সাথে দেখা করে, আমাকেও পরিচয় করিয়ে দেয়। কিন্তু আমাকে দেখে সবাই অন্য চোখে ওর দিকে তাকায়। এখানে যারা এসেছে সবাই উচ্চ পরিবারের, কিন্তু আমি দেখেই মনে হচ্ছে ও কতটা সাধারণ। পায়ে আছে 100 টাকা দামের অতি সাধারণ জুতা। ওদের চাহনির উদ্দেশ্য বুঝতে পেরে আমি একটু দূরে গিয়ে দাঁড়াই। এদিকে ওর একটা ফ্রেন্ড বলে ওঠে, নীলা, তোর মতো একটা মেয়ে এমন একটা খ্যাতের সাথে প্রেম করবি এটা ভাবতেও পারিনি। এইটা কোনো ছেলে হলো? ওর দিকে তাকাতো একবার। সাথে সাথে বাকিরাও ওর সাথে তাল মিলায়, আর নীলা লজ্জায় একেবারে মাথা নিচু করে ফেলে। ও তার বন্ধুদের সামনে চলে আসে। আমিও সব কথা শুনেছি, তবে চুপ করেছিলাম, কারণ আমি জানতাম এমন কিছুই হবে। এটা নতুন কিছু না, এমন কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এরপর ওখানে না থেকে বাসায় চলে আসি। নীলা খুব রেগে গিয়ে বলেছিল, যদি কালকে শার্টটা পরিবর্তন করে না আসি তাহলে অন্য কিছু হয়ে যাবে। আমি তখন বলতে চাই আমার কথাগুলো, কিন্তু সেটা না শুনেই ফোন কেটে দেয়। খুব কষ্ট হচ্ছে আমার জন্য আজকে ওকে এতটা অপমানিত হতে হলো। ভাবলাম বাবার কাছ থেকে কিছু টাকা চেয়ে নিবে, যাতে করে নতুন একটা শার্ট কিনা যায়। কিন্তু বাবার রুমে গিয়ে দেখি প্রচন্ড ঝগড়া হচ্ছে তাদের, আর ঝগড়ার মূল কারণটাই হলাম আমি। ঝগড়ার এক পর্যায়ে মা বলে ওঠে, কি পেয়েছো তুমি? এটা আমার সংসার, তাই এখানে আমার অর্ডারে শুধু চলবে। কোনো একটা ছেলেকে এনে বাসায় রেখেছ, সারা বছর ঘাড়ে পড়ে আছে, একটু কাজ করলেই তো পারে। এটা তো আর কোনো সরকারি হোটেল না। তখন বাবা বলে, আসতে বলো, ইমরান শুনবে। কথাটা শোনা মাত্র মার আওয়াজ যেন আরো বেড়ে গেল। স্পষ্টই বোঝা যাচ্ছিল আমাকে কথাগুলো শোনানোর জন্যই এভাবে বলছে। আবার বলে উঠল, কারো যদি লজ্জা থাকলো তাহলে সে এভাবে অন্যের ঘাড়ে বসে খেত না। কতদিন একটা মেয়েকে খাওয়ানো যায়, আর খাওয়ার সময় তো একটুও কম খায় না। এটা ভাবে না যে এখানে দয়ার খানা খাচ্ছে সে। মা এর সবগুলো কথাই শুনি, কিন্তু জবাব দেওয়ার মতো শক্তি নেই। তাই চোখের অশ্রু ফেলেই তার সেই কথার জবাব দিলাম। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কেন আজকে আমি এমন অবস্থার সম্মুখীন? আমারও তো অনেক সুন্দর একটা পরিবার ছিল, কত সুখের ছিল পরিবারটা।
বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। অঢেল সম্পত্তির মালিক ছিল বাবা, কিন্তু আচমকাই একটা অসুস্থতায় মা মারা যায়, যার ফলে আজকের এই পরিস্থিতি, আর আমি হয়ে যাই এতিম। লাবিব তখন ছোট ছিল, তাই সেই সুযোগে তার চাচা তাদের সব সম্পত্তি নিয়ে যায়। লাবিব হয়ে যায় একদম নিঃস্ব। সেদিন আর বাবার কাছে টাকা চাইতে পারিনি, যার ফলে আর কিছু কিনাও হয়নি। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে পকেটের 10 টাকা দিয়ে গিয়ে বাইরে নাস্তা করে নেই। দুপুরটা না খেয়ে কাটিয়ে দেই। আমি যে না খেয়ে আছি এটা আমার ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু একবারের জন্য খেতে বলেনি। বিকেলে নীলা ফোন দেয়। কোথায় আসবে জিজ্ঞেস করতেই বলে যে কলেজের পাশের পার্কে আসতে। অনেকটা ভয়ে ভয়ে বাসা থেকে বের হই। আমি জানি না নীলা কি করবে আমার সাথে যখন সে দেখবে আমার গায়ে সেই পুরনো শার্টটাই আছে, যখন দেখবে পায়ে সে আগের জুতাই আছে, যখন দেখবে মাথার চুলগুলো আগের মতোই এলোমেলো, তখন যে কি করবে আমার সাথে এসব ভাবতে ভাবতে পার্কে কখন আসি বলতেই পারি না। নীলার সামনে যেতেই তার চোখ দুটো লাল করে ফেলে। ওর পুরো মুখটাই লাল হয়ে যায়, যেটা থেকে বুঝতে পারি যে নীলা প্রচন্ড রেগে গেছে। আর তখনই প্রথমে সেই কথাগুলো বলে। এভাবে আর কতদিন ইমরান? আমি আর পারছি না। কি করলাম আমি নীলা? কি করলাম মানে? আমার কথার কোনো গুরুত্ব নাই তোমার কাছে? কি বলো এসব? অবশ্যই আছে। আসলে কাজে অনেক বিজি ছিলাম, তাই আর মার্কেটে যাইনি। ভালো। টাকা আছে কি তোমার কাছে? সরি নীলা। চুপ করো। তুমি তাকাও তো একবার নিজের দিকে। কেমন দেখা যায় তোমাকে? তোমার জন্য কোনো বন্ধুদের সামনেও যেতে পারে না লজ্জায়। সবাই দেখলেই বলে যে ওই খ্যাতটার জিএফ আসছে। আমি মাথা নিচু করে রাখি শুধু। তোমার সাথে আমি আর পারছি না। আমার একটা সম্মান আছে। ভেবেছিলাম ভালোবাসার পর তুমি পরিবর্তন হবে, কিন্তু তোমার মাঝে এক ফোঁটাও পরিবর্তন আসেনি। সরি। না, আমি আর পারছি না। তোমার সাথে সবকিছু এইখানেই শেষ করলাম। এটা বলেই নীলা উঠে চলে গেল, আর আমি অশ্রু ভেজা চোখে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। এছাড়া কি বা আর করতে পারি? এই মুহূর্তে প্রচন্ড কষ্ট হচ্ছে। গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। আমি জানি নীলা আমার সম্পর্কে কিছুই জানে না, তাই এমন করেছে। কিন্তু সে কি করবে? তার তো কিছুই করার নেই। তারও তো মান সম্মান আছে। মনে হচ্ছে নিঃশ্বাস এখনই বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে সোজা চলে যাই নদীর পাড়ে। সেখানে গিয়ে বসে চোখ থেকে চশমাটা খুলে ইচ্ছা মতো কেটে নেই। যদি মা থাকতো, কারো দয়ার পাত্র হয়ে থাকতে হতো না, এতটা অসহায়ও থাকতে হতো না। একটু পর চোখের পানিটা মুছে আকাশের দিকে তাকাই আর চিৎকার করে বলতে থাকি, আল্লাহ, কেন তুমি এমন করলে আমার সাথে? কি দোষ করেছিলাম আমি? কেন এত কষ্ট দাও আমাকে? কেন আমার মাকে কেড়ে নিলে আমার কাছ থেকে? কেন তার আদর ভালোবাসা আমাকে পেতে দিলে না? আমার এখনো মনে পড়ে ছোটবেলায় চুল কাটাইতে চাইতাম না, জন্য মা জোর করে বাবার সাথে পাঠাই দিত। আর এখন সেই চুল কাটাতে চাইলেও টাকা নেই। ঈদের দিনে সকালে উঠে মা এসে আগে আমায় আমার গিফট দিত, কত আদর করেই না লাচ্ছা খাওয়াই দিত। আর এখন আমার সৎ ভাইদের সৎ মা খাওয়াই দেয়, ঈদের ড্রেস দেয়। আমি শুধু চেয়ে দেখি, কি আর করব, মা নেই যে। কিছুক্ষণ পর খেয়াল হলো যে অনেক রাত হয়ে গেছে, সাথে প্রচন্ড ক্ষুধা একদম সহ্য করতে পারি না, তাই বাসার দিকে এগিয়ে যাই। বাসায় আবার যে কি অপেক্ষা করছে কোনো কাজই করা হয়নি। বাসার সিদ্ধান্ত নেই, যত কিছুই বলুক কান পেতে সেগুলো শুনবো আর খেয়ে নিব। বাসায় মা বসে বসে টিভি দেখছিল, কিন্তু আমি এসে কলিং বেল বাজাতেই উনি প্রচন্ড বিরক্ত হন। প্রথমে ভেবেছিলেন ওনার স্বামী এসেছে, কিন্তু দরজা খুলে যখন দেখেন আমি দাঁড়িয়ে আছি, তখন ওনার রক্ত গরম হয়ে যায়। প্রচন্ড রেগে কথা বলে, থাকিস কই? এত রাতে কেউ বাসায় আসে? এটা কি নিজের বাসা পাইছস? থাকছস অন্যের বাসায়, লজ্জা করে না? আবার এত রাত করে বাসায় ফিরস? চুপ করে কথাগুলো শুনতে থাকি, কিছুই বলার নেই। রুমে এসে কিছুক্ষণ শুয়ে থাকি, তারপর ক্ষুধার জ্বালায় মায়ের সামনে যাই। ওনার সামনে গিয়ে দাঁড়াতেই উনি রাগী চোখে তাকায়। একটু ভয় পেলেও বাধ্য হয়ে বলি যে, মা, খাওয়ার মতো কিছু আছে? খুব ক্ষুধা লেগেছে। এই পাইছস কি তুই? হ্যাঁ, তোর খাওয়া দেখে মনে হচ্ছে না তোর মা এখানে কোনো হোটেল দিয়ে রাখছে। বিনা
পয়সায় তো 15 বছর পার করলি, আর কতদিন খাবি অন্যের ঘাড়ে? মা, আমি একটা চাকরি পাই, তারপর আপনাদের সব টাকা শোধ করে দেব। প্লিজ এখন আমাকে কিছু খেতে দিন, খুব ক্ষুধা লেগে আছে। আমার ঠেকা পড়ে নাই তোকে খাওয়ানোর। আচ্ছা, তোর কি কোনো বিবেক নাই? মানুষের তো একটু লজ্জাও থাকে, তোর কি সেটাও নেই? মাথা নিচু করে রাখি। একটু পর মা উঠে গিয়ে কতগুলো শুকনা মুড়ি এনে দেয় আর বলে, এই নে দয়ার খানা, তোর কাছে হাত জোর করে বলি, দূর হ তুই। এত আপদ ভালো লাগে না আর, হাল্লা বাঁচাও। ততক্ষণে চোখ থেকে অশ্রু পড়া শুরু করেছে। খাবার ইচ্ছেটাই চলে গেছে, না খেয়ে রুমে চলে আসে আর প্রচন্ড কান্না করি। তবে সেটার কোনো শব্দ নেই, সিদ্ধান্ত নেই যে আর থাকবে না এখানে, জানিও না কোথায় যাব। তবে এটা নিয়ে ভাবিও না। খাতা কলম নিয়ে বসে যাই। উদ্দেশ্য বাবাকে একটা চিঠি লেখা। চিঠি লেখা শুরু করে দিলাম। আব্বু, কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো, তাই না? জানো, আমিও অনেক ভালো আছি। প্রতিদিন সকালে মা নামক পাষণ্ড মানুষটা আমাকে অনেক আদর করে, কতগুলো বকা দেয়। প্রতিবার খাওয়ার সময় কত সুন্দর করে আমাকে বিভিন্ন কথা বলে। আচ্ছা, তুমি কি সেটা শোনো না, দেখো না, নাকি দেখেও না দেখার ভান করো? কষ্ট হয় না তোমার সেই ছোট্ট ইমরানের জন্য? জানো, আজকে প্রায় একদিন না খেয়ে আছি। তুমি জানো আমি ক্ষুধা একদমই সহ্য করতে পারি না, কিন্তু দেখো আমি ঠিকই এখন পারছি। আমি না অনেক পরিবর্তন হয়ে গেছি। এখন আর কাঁদি না, কাউকে জড়িয়েও ধরি না, শুধু চুপচাপ থাকি আর ভাবি, হয়তো মা থাকলে আমার সাথে কখনো এমন হতো না। কোথায় হারিয়ে গেলে? অনেক ভালোবাসি তোমাকে, সত্যি অনেক ভালোবাসি। ইতি, তোমাদের আদরের সন্তান। এরপর ছাদে চলে যাই। তারপর কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে থাকি। তারপর এসেই সবকিছু গুছিয়ে নেই। খাতা কলমটা এখনো ব্যাগে নেওয়া হয়নি। ওটার দিকে চোখ পড়তেই নীলার কথা মনে পড়ে যায়। কত ভালোবাসতাম তাকে, বাঁচার স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে, কিন্তু সেও ছেড়ে চলে গেছে। নীলা সত্যটা জানা দরকার, তাই নীলার জন্যেও একটা চিঠি লেখা শুরু করে দিলাম। নীলা, হয়তো ভালো আছো, ভালো তো থাকবেই। তোমার জীবন থেকে একটা বাধা দূর হয়েছে যে। আসলে আমি জানতাম না তুমি কি দেখে আমাকে ভালোবেসেছিলে, তাই তো তোমার কথায় রাজি হচ্ছিলাম না। কিন্তু যখন তুমি বারবার এসে আমাকে বলতে লাগলে, তখন কেন যেন আমার মনে হলো তুমি সত্যি ভালোবাসো আমাকে। তাই হ্যাঁ বলে দিয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারি আমার চলাফেরা তোমার চাহিদা মতো হচ্ছে না, তোমার মনের মতো আমি হতে পারছি না। পারবো কিভাবে? তুমি চাইতে আমি অন্য সবার মতো থাকি, সবাই যতটা স্মার্ট হয়ে থাকে আমিও সেটা করি। কিন্তু একটা কি জানো, আমার দ্বারা সেটা সম্ভব ছিল না। কারণ সেই ছোটবেলাতেই আমি আমার মাকে হারিয়েছি, তারপর এলাকার অনেক কষ্টে এতটুকু আসতে পেরেছি। এখানে সৎ মায়ের কাছে থাকতাম, যার বিনিময়ে আমাকে প্রতিনিয়ত অপমানিত হতে হতো। জানো, শার্ট কেনার মতো আমার সেই অবস্থা ছিল না, না হয়তো আমি অবশ্যই কিনতাম। কে না চাই তার প্রিয় মানুষের মনের মতো হতে বলো? আমি চলে যাচ্ছি দূরে, অনেক দূরে। জানি না কোথায় যাব, কিন্তু কথা দিচ্ছি আর তোমার সামনে আসবো না। ভালো থেকো। এটা নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। আসার সময় মাকে বলে আসি যে যদি কিছু করে থাকি তাহলে ক্ষমা করে দিতে। আমি হয়ে যাওয়ার পর মার মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠেছিল। চিঠিটা নিয়ে সোজা নীলাদের বাসায় চলে আসি। দারোয়ানকে চিঠিটা নীলাকে দিয়ে দেওয়ার জন্য বলি, তারপরে সামনের দিকে পা বাড়াই। ইমরান জানে না সে কোথায় যাচ্ছে। লেখক সেখানে থমকে দাঁড়ায়, দু চোখ দিয়ে শুধু দেখতে থাকে ইমরান এগিয়ে যাচ্ছে সম্মুখে, গন্তব্যহীন পথে। তার সাথী হিসেবে আছে হাজারো অব্যক্ত কথা আর বুক চিরে দেওয়ার মতো কষ্ট। একটা সময় ইমরান মিলিয়ে যায় রাতের অন্ধকারে, আর দেখা যায় তাকে। চশমা পরা বোকা ছেলেটা ফেরেনি আর। দারোয়ান নীলাকে ঠিকই চিঠিটা দিয়েছিল। নীলা চিঠিটা পড়া মাত্রই চিৎকার করে কেঁদে ওঠে। সে কান্না করতে করতে বাসা থেকে বের হয়েছিল ইমরানকে খুঁজতে, কিন্তু ততক্ষণে নীলা বড্ড দেরি করে ফেলেছে। খুঁজে পায়নি কোথাও চশমা পরা বোকা ছেলেটাকে। নীলা পুরো শহর খুঁজে বেড়াচ্ছে ইমরানকে। ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছবি দিয়ে পোস্ট করেছে, কিন্তু তাতেও কিছু হয়নি। মাঝে মাঝে ভাবে যে ইমরান আছে কি পৃথিবীতে। না, ইমরান যেতে পারে না। ঠিক এই বিশ্বাসটা নিয়েই খুঁজতে থাকি ইমরানকে। কিন্তু এই পৃথিবীতে এত মানুষের ভিড়ে কাউকে খুঁজে পাওয়া কি এতটাই সোজা? এভাবেই চলতে থাকে দিন। আর দেখতে দেখতে পরীক্ষাও চলে আসে। নীলা ভাবে ইমরান হয়তো এইচএসসি পরীক্ষা মিস করবে না, তাই সে প্রতিটা দিন সবার আগে এক্সাম হলে চলে যায়। কিন্তু এতেও কোনো কাজ হয়নি। যে চলে যায় সে একেবারেই চলে যায়, ফেরার জন্য হয়তো চলে যায় না,
এরই মধ্যে ঘটে যায় অন্য এক কাণ্ড। ফেসবুকে হঠাৎ মেসেজ রিকোয়েস্ট চেক করতে ইচ্ছে হলো নীলার। মেয়ে মানুষ তো অনেক মেসেজ রিকোয়েস্ট আসে, কিন্তু কখনো তা চেক করে না। আজ কেন জানি ইচ্ছে হলো চেক করতে। চেক করার এক পর্যায়ে একটা মেসেজ দেখিয়ে নীলার চোখ আটকে যায় সেখানে। আজ থেকে 3 মাস আগের মেসেজ এটা। হ্যালো, আপনি যে ছেলেটার পিক গ্রুপে দিয়েছেন তার মতো কাউকে আমি সিলেটে দেখেছি। হোয়াট? সিলেট? ভাইয়া আপনি কোথায় এখন? প্লিজ একটু তাড়াতাড়ি বলেন না। হ্যালো ভাইয়া, আপনি কি লাইনে আছেন? অপরদিকে কোনো রেসপন্স আর আসে না। হতে পারে আইডির মানুষটা আর ফেসবুক চালায় না। আম্মু, আম্মু, কি হয়েছে মা? মা আমি সিলেট যাব। এরপর সব খুলে বলে তার মাকে। তা তোর বাবাকে কি বলবি? তুমি ম্যানেজ করো না প্লিজ। ওকে দেখি। আচ্ছা চল একটা প্ল্যান করি। কি প্ল্যান আম্মু? শোন, ওখানে গিয়ে তোর খালার বাসায় উঠবি। তারপর তোর বাবাকে বলবি আমি এখান থেকে অ্যাডমিশন কোচিং করব। তানহা আছে, ওখানে একসাথে যাওয়া আসা করবি। বেশ হবে, তাই না? হোয়াট আইডিয়া আম্মু, লাভ ইউ। আই লাভ ইউ টু মাই সুইট মামনি। আসলে নীলা আর ওর মায়ের সম্পর্কটা অত্যন্ত মধুর। অনেক মেয়েরই মায়ের সাথে এরকম ভাব থাকে। আপনাদের কারো এরকম মা থাকলে অবশ্যই বলবেন কমেন্টে। এরপর প্ল্যান অনুযায়ী চলে যায় সিলেট। সেখানে তার ছোট মামুনি, খালু আর তার সমবয়সী এক বোন যার নাম তানহা আছে। বাসে উঠলে পরের দিন গিয়ে বাস স্টপে নামে। এরপর তার বোন নিতে আসলে তার সাথে চলে যায়। হ্যালো মামুনি, কেমন আছো? আমি ভালো মা, তুই? মামুনি তুমি কিন্তু আরো মোটু হইছো। সে কথা বলিও না, বসে বসে শুধু গিললেই হবে। কি বললা তুমি? আমি গেলি আর তুমি বসে থাকো মনে হয়? দিন দিন ডায়েট কন্ট্রোলে না রেখে বাড়াচ্ছে আর আমাকে বলতে আসছে এখন। নীলা চল, উপরে এতে ঝগড়া থামবে না এখন। দেখলি আমি এসেই বাজায় দিলাম ঝগড়া। এখন দেখবি আরো কত ঝগড়া লাগে। রাতে দুইজনকে ঝগড়া শেখাবো। আল্লাহ গো, তুই পারিস নীলা। ওই আমি না পারলি কি তুই পারবি? আচ্ছা বল, এখন হঠাৎ তোর জেলার কোচিং বাদ দিয়ে এখানে কারণটা কি? কোনো কারণ নাই, এমনিতেই তোর সাথে থাকবো তাই। ওই দেখ, আমার সামনে কোনো রকম চালাকি চলবে না, সত্যি করে বল। ইমরানের কথা বলছি না তোকে? ওই খ্যাতটা তো কি করছে হাদারাম? ওকে সেদিন অনেক অপমান করি জন্মদিনে। তারপর থেকে অনেক খুঁজেছি আর পাইনি, এই চিঠিটা পাইছি শুধু। এরপর তানহা চিঠিটা পড়ে সেও নিজেকে আর সামলাতে পারে না। নীলা একটা মা কিভাবে এরকম হতে পারে? এরা মা না অন্য কিছু? বাদ দে, আমাদের কাজ ওকে খুঁজে বের করা। তাই করতে হবে। পর কোচিং, বাসা, শহর সব জায়গা খুঁজেছে, কিন্তু কপাল খারাপ, কোথাও পায়নি। পায়নি সেই আইডি থেকে কোনো সিগন্যাল। এদিকে আস্তে আস্তে দিনও যেতে থাকে। ভর্তি পরীক্ষা, অনার্স সব শেষ। ইমরানের কথা মনে করতে করতে যে কিভাবে 4টা বছর কেটে গেল নীলার জীবন থেকে। মাঝে মাঝে এইসব মনে করে অনেক হাসি পায়। নীলা এতদিন যে খোঁজেনি তা কিন্তু না। প্রতিটা দিন যেখানে গেছে সেখানেই খুঁজে বেরিয়েছে, কিন্তু পায়নি। দেশের প্রায় সব জায়গায় খুঁজেছে নীলা। মাঝে মাঝে ভাবে যে সামান্য দেশের মানুষগুলোর মাঝে নিজের ভালোবাসাকে খুঁজে পাচ্ছে না। তাহলে কি ভালোবাসলো সে? নীলা মা, ওর তাড়াতাড়ি, আজ তোর ইন্টারভিউ না? আজ নীলা জবের ইন্টারভিউ দিতে যাচ্ছে। জীবনে যাই হোক, কখনো পড়াশোনার সামনে মাথা নত করেনি, তাই আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ আম্মু, উঠতেছি। আয় নাস্তা খেয়ে নে। উফ আম্মু, সকালে ডিম খেয়ে গেল, ইন্টারভিউ ডিম পাবো। চুপচাপ খেয়ে নে। ওকে ওকে। আম্মু আম্মু, গেলাম আমি। বাবা কোথায়? এই যে আমি এসে গেছি। চললাম, বাই। ওকে, সাবধানে যাস। ওকে। পর তানহাকে ফোন দেয় নীলা। হ্যালো, কই তুই? এই তো বের হলাম, তুই কোথায়? আমিও বার হইছি। ওকে আয়। এরপর তারা তাদের গন্তব্যে ফিরে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছে। একটু পর তানহা ডাক এলো। সে নীলাকে রেখে চলে গেল ভেতরে, আর 15 মিনিট পর ফিরে এলো। কি হইল ভেতরে?
চাকরির কি হইলো জানি না, তবে ক্রাশ খাইছি রে। হইছে থাম, তোর বয়ফ্রেন্ড জানলে আত্মহত্যা করবে, এমনিতেই যে ঢঙ্গি সে। ওই আমার বিএফ কে নিয়ে বাজে বলবি না, আর যাই বলিস অফিসের বস দেখতে সেই, এই অফিসে কাজ করতে পারলে জীবন ধন্য হবে যে। হইছে হইছে থাম, আমার সিরিয়াল আসছে, আমিও গিয়ে দেখে আসি তোর ক্রাশকে। আসবো স্যার? জি আসেন। ভেতরে গিয়ে নীলাও ক্রাশ খেয়ে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। ও হ্যালো, মুখ বন্ধ করেন, মশা ঢুকবে ভিতরে। সরি, আসসালামু আলাইকুম স্যার। নীলা তোতলিয়ে বলা শুরু করেছে অলরেডি। আপনি তোতলা নাকি? কই না তো, এমনি কিরকম লাগতেছে? ও ফাইলগুলো দিবেন নাকি এরকম করে বসে থাকবেন সারাদিন? ইচ্ছা করে তো বসে। সরি, কিছু বললেন? না স্যার, এই নিন ফাইল। সব ঠিকঠাক। এখন বলেন, আপনার ব্রেকআপ হয়েছে কত বছর আগে? এসব কিরকম প্রশ্ন স্যার? বলেন দেখি। 4 বছর। ওকে ফাইন। আরো প্রেম করেন নাকি? না। ওকে, এখন আসতে পারেন, আর কাল থেকে কাজে জয়েন করবেন। এই কি হইল, সাবজেক্টের কোনো প্রশ্ন না করে চাকরি? এইরকম হইলে আগে বলতেন, তাহলে 4-5 দিন ঘুম বাদ দিয়ে পড়তাম না। কি করতেন তাহলে? মুভি দেখতাম। গুড গুড। এরপর নীলা চলে আসে বাইরে। কিরে, এতক্ষণ কি হইল? সেই কথা আর বলিস না। এরপর সব খুলে বলল। সাত তো মনে হয় ফিদা হয়ে গেছে তোর জন্য। হ্যাঁ, তা না, এমনি হয়তো এইসব বলছিল। হ্যাঁ হ্যাঁ, অপরিচিত কাউকে কেউ এমন এমন প্রশ্ন করে, তাই না? বাদ দে, চাকরি তো হইছে। বাসায় চল। মা তোকে আমাদের ওখানে যেতে বলছে। ওকে চলো, তোমার তো চাকরি হইল, তাই বেশ মজাতেই আছেন। আমার কপালে যে কি জোটে। ঠিক যেখানে লেখকের কলম থেমে গেছিল, সেখান থেকে জন্ম নেয় আরো একটা নতুন গল্পের। আসলে পৃথিবীটা এরকম, যেখানে কিছুর সমাপ্তি ঘটে সেখান থেকেই আবার নতুন কিছু শুরু হয়। বাসে এসে কলিং বেল বাজালে নীলার আম্মু এসে দরজা খুলে দেয়। আম্মু আম্মু, চাকরি হয়ে গেছে। হাত ধরে নাচতে লাগলো নীলা। ওই ওই, ছাড় আমাকে, পড়ে যাবো তো। কিচ্ছু হবে না। নীলা ছাড়, এখন পরে মজা করিস। তোর পেছনে তেলাপোকা দেখ। কই কই? নাই, চলে গেছে। হারামি, ভয় দেখাস আমাকে? শুধু রুমে চল, মজা দেখাবো এখন। ও মামুনি, দেখো না তোমার মেয়ে কিরকম ট্রেড দিচ্ছে। তোরা না যা, রুমে গিয়ে ফ্রেশ হ। ওকে। এরপর দুজনে উপরে চলে যায়। তানহা, এখানে আয়, দরজা লাগিয়ে। দরজা লাগাবো কেন? ও তুমি বুঝবে না সোনা, লাগাও না। ওকে, এখন বল। এরপর নীলা মোবাইলের লুঙ্গি ডান্স গান চালু করে তানহাকে নিয়ে শুরু করে দেয় উড়াধুরা ড্যান্স। ওই, এগুলো ডান্স দিচ্ছিস নাকি মারপিট করতেছিস? দুটোই। দুজনে অনেক ক্লান্ত ড্যান্স করে। তানহা, তুই ওয়েট কর, আমি গোসল সেরে আসি। না, সেটা হবে না, একসাথে গোসলে যাব। এরপর সেখানে আবার আরো একবার তাদের মারামারি লেগে যায়। আর তখন আমায় তেলাপোকার ভয় দেখাইছো না সোনা। এখন সারাদিন ভেতরে থাকো গো, দরজা আর খুলে দিব না। ওকে বাবু, আমি মুভি দেখি ভিতরে। তুমি তো জানো না গো, ভেতরে মুভি দেখার মজাই আলাদা। তাই বুঝি, দেখো তাহলে। ওকে। থাক, বার হয়ে আয় না, দেই তোকে কষ্ট। এখন খুললি কেন? সারাদিন না রাখবি? সারাদিন রাখলে অসুস্থ হবি, তখন তো ওষুধ আমার বাবাকেই কিনে দিতে হবে, তাই দরকার নেই। কি সেভিং পার্সন আসলো, নিজে সারাদিন কত হাজার খরচ করে তার নাই ঠিক এখন আসছে। হয়েছে হয়েছে, আয় এখন নিচে যাই, ফ্রিজে ফুচকা আছে, খাওয়াবো, চল। তাই নাকি? চল তাহলে। চলে সমবয়সী বোন থাকলে যা হয় আর কি। বিকেলের দিকে তানহার কনফার্মেশন মেসেজ আসে, সে অনেক খুশি। রাতে দুজনে খেয়ে ছাদে চলে যায়। তানহা, বল। জানিস, দিনগুলো না সুন্দর হাসি ঠাট্টা তামাশা ফাজলামিতে কেটে যায়, কিন্তু রাত হলেই আর থাকতে পারি না, খুব মনে পড়ে যায়। আসলেই রে, রাতগুলো এরকম, রাতগুলো দিনের বাহিরে অবরোধ ভেদ করে ভেতরের মানুষগুলোকে বের করে দেয়, যার চিত্র দিনের বেলা থেকে সম্পূর্ণ আলাদা। হুম, ঘুমাবো চল,
কাল প্রথম অফিস, তাই লেট করা যাবে না। হ্যাঁ চল। এরপর রাতটা কেটে যায়। পরদিন সবার কাছ থেকে দোয়া নিয়ে পা বাড়ায় অফিসের দিকে। অফিসে গেলে পিয়ন নীলা আর তানহার ডেস্ক দেখিয়ে দেয়। তারা দুজন পাশাপাশি কাজ করবে, এইসব সম্পর্কে তো তারা কিছুই জানে না। একটু পর পিয়ন এসে বলল, স্যার আপনাদের দুজনকেই ডেকেছে। এরপর চলে যায় সোজা বসের রুমে। স্যার আসবো? আসুন। তা মিস নীলা অ্যান্ড তানহা, কেমন লাগছে নতুন অফিস? বেশ ভালোই। আর বস তো আরো ভালো। তাই নাকি? তো কি দেখলেন ভালোর? এই তো পুরাই ক্রাশ। তানহা, আমি কিন্তু আপনার বস। না রাখেন তো, আমি বস টস বলতে পারবো না, ভাইয়া বলে ডাকবো প্লিজ। ওকে, তো যে জন্য ডেকেছি এই হচ্ছে তোমাদের ফাইল, এগুলো কমপ্লিট করে দিও। আপনার নামটা কি ভাইয়া? নীলা শুধু চুপ হয়ে তানহার কথা শুনতেছে। মেয়েটা যে এত বেশি কথা বলে। নাম শুনে কি হবে? ভাইয়া বলে ডাকবো, আর ভাইয়ার নামটা জানবো না? তাই আমার নাম সাজিদ। ওকে, আর তুমি করে বলবো। যা ইচ্ছে বলিও, এখন যাও কাজ করো। ওকে বাই। আরো শোনো, বলেন। লাঞ্চ টাইমে একসাথে খাবো। ওকে ভাইয়া। এরপর যে যার কাজে মন দেয়। এইদিকে লাঞ্চের টাইম কোন দিক দিয়ে চলে যায় তা সাকিব বুঝতেই পারে না। ভাইয়া একটু সময় হবে কি? তোমার ক্ষুধা লাগছে অনেক তো। ও সরি, আমার তো মনেই নেই, তো তোমরা আগে মনে করে দিবা না? আপনি যে মনোযোগ দিয়ে কাজ করতেছেন, কিভাবে ডিস্টার্ব দেই বলেন? ওকে চলো এখন। এরপর লাঞ্চ শেষ করে আবার সবাই যে যার কাজে চলে যায়। অফিস টাইম শেষ হলে বাসায় চলে যায় সবাই। আমজাদ চাচা সবার বাসায় তাদের জন্য কেউ না কেউ অপেক্ষায় থাকে তাদের জন্য, তাই তারা অফিস ছুটি হলে চলে যায়। কিন্তু আমার বাসায় তেমন কেউ নেই। তাছাড়া ওরা যে টাইম দেয়, আমিও যদি তাই করি তাহলে তো ওদের আর আমার মাঝে কোনো পার্থক্য থাকবে না। চাচা আপনি চলে যান, আমি কাজ শেষ করে চলে যাব। ওকে ঠিক আছে। এরপর সাজিদ কাজ শেষ করে সোজা চলে যায় পার্কের দিকে। সেখানে কিছু এতিম ছেলে মেয়ে আছে, তাদের সাথে গল্প করে। রাতের খাবার খেয়ে বাসায় যায়। এভাবেই দিন চলে যায় ইমরানের। দেখলি বসকে কিরকম হাতে করে নিলাম একদিনে। দেখলাম ট্যালেন্ট আছে তোর, আর তাই তো ওরকম ঢ্যাঁড়সের মতো বিএফ জোটাইছিস। আরে ওটার কথা বাদ দে তো, ও থাকাও যে না থাকাও সে। সারাদিনে কি একবারও বলেছে আমার সাথে কথা বলে নাই? ওর সাথে ব্রেকআপ করতেই হবে আজ। তা করিস পরে। ক্ষুধা লাগছে, খাবো চল। মামনি খাইতে দাও, ক্ষুধা লাগছে। ওকে বস, দিচ্ছি। জানো আজ কি করছে তানহা? কি? বসকে একদম পটিয়ে ভাই ডাকা শুরু করছে। তুমি বলো তো ঠিক করছি না। এখন কাজে ভুল হলে বা লেট করে গেলে কিচ্ছু বলবে না। একদম ঠিক করেছিস মা। এরপর খাওয়া শেষে ঘুম আর ঘুম দিবে। উঠে অফিস। আবার আগের দিনের মতো বস রুমে চলে যায় তারা। আগের দিন তো সাজিদ ডাকেনি, তানহা নিজেই চলে গেছে। ভাইয়া আসবো? আসো। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, তোমরা? কাজ করতে করতে বলল, আমরাও ভালো। ভাইয়া তুমি কি সবসময় কাজ করো এমন? এটা ছাড়া তো আর কোনো কিছু নেই জীবনে, তাই এটাই করি শুধু। জীবনে বলতে? ওসব তোমাদের বুঝতে হবে না। তো ভাইয়া কাল বাসায় গেছো কয়টায়? 9টার দিকে। এতক্ষণ কি অফিসে ছিলা? মাগরিবের পর অফিস থেকে বার হইছি। এরপর কি করছো যে বাসায় যেতে এত লেট হইছে? তোমাকে জানা লাগবে না এত কিছু, নিজের কাজ করো যাও। ভাইয়া আমি না তোমার বোন, আমাকে বলবো না? দেখো কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করবা না, কাজে যাও, লাঞ্চে কথা হবে। ধ্যাৎ। এরপর নীলা তানহা চলে আসে। কি ভাব নিয়ে কথা বললো দেখছিস, আর তুই তারপরও আগ বাড়িয়ে কথা বলছিস। আজব তো, কোথায় ভাব নিল? এখন ব্যস্ত আছে জন্য বললো যে লাঞ্চ টাইমে কথা বলবে। আচ্ছা একটা কথা বলতো, ভাইয়ার কি গার্লফ্রেন্ড আছে? এরকম ছেলে আবার না থাকে গার্লফ্রেন্ড? আসলে যে এর গার্লফ্রেন্ড হবে সে অনেক লাকি, তাই না? তোর মাথায় এসব চিন্তা কেন কাজ করে? চুপচাপ কর। এরপর লাঞ্চ টাইমে খাওয়া শেষ করে একটু গল্প করে আবার কাজে লেগে পড়ে। আস্তে আস্তে অফিসের সময় শেষ। আচ্ছা চাচা, আমাদের বস কি প্রতিদিন এরকম লেট করে বাসায় যায়? মা। তো লেট করার কারণ কি?
উনি বলেন যে আমি যদি কর্মচারীদের মতো একই সময় দেই তাহলে তারা আমার আর মধ্যে পার্থক্য কি? আর বাসায় কেউ নেই, তাই যত সময় পাই কাজে লাগাই। আর কি কি করেন উনি? এই তো প্রতিদিন পার্কে যাব, এতিম ছেলেদের সাথে গল্প করব, তাদের সাথে খেলে খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাই। ওকে চাচা, ভালো থাকবেন, যাই তাহলে। ঠিক আছে, আমার সাবধানে যেও। নীলা আসছে, ছেলেটা অন্যরকম। যতই তার বিষয়ে জানতেছি ততই ব্যাপারটা ঘোলাটে লাগতেছে। প্রপোজ করবো নাকি বলতো? তুই না ভাইয়া বলিস? ভাইয়ার জন্য কি প্রপোজ করা যাবে না? ওই আমার কোন জন্মের ভাই? হ্যাঁ, আজীব মানুষ তুই রে, যা ইচ্ছা কর। এরপর তারা আবার পরের দিনের জন্য প্রিপারেশন নিচ্ছে। অফিসে গিয়ে তানহা সোজা চলে গেল সাজিদের রুমে। হাই কেমন আছো? ভাই, একটা কথা বলি। বলো। ধরো আমি যদি তোমায় প্রপোজ করি তখন তুমি কি করবা? দেখো, এরকম মন মানসিকতা নিয়ে যদি এখানে আসো তাহলে আসতে পারো। এখন এটা অফিস, প্রেম করা জায়গা না। আর হ্যাঁ, আমি তোমায় বোন ভাবি, অন্য কিছু না। আর এর থেকে বেশি বাড়াবাড়ি করলে এটাও হারাবা। সো বোনের মতোই থাকো, এতেই ভালো। ওকে। এটা বলেই তানহা চলে গেল নিজের ডেস্কে। নীলাকে সব খুলে বলতেই হাসতে হাসতে শেষ। এই কুত্তি, হাসিস কেন? হাসবো না তো কি করব? উচিত শিক্ষা হইছে তোর। আজকে যা প্রপোজ কর, হারামি একটা। জিহবা বাকিয়ে ওয়াশরুমে গেল তানহা। এরপর কাজ করতে করতে লাঞ্চের সময় চলে আসে। ভাইয়া খাবো, চলো। আমার ক্ষুধা নেই, তুমি যাও। সাজিদের কথাই দেখে বোঝা যাচ্ছে যে সে অনেকটা রেগে আছে তানহার উপরে। ভাইয়া প্লিজ চলো না। যেতে বলছি না তোমায়, তুমি যাবা। তানহা ভয়ে চলে গেল। একটু পর নীলা গেল তার বস রুমে। স্যার আসবো? হ্যাঁ নীলা, আসো। স্যার খাইতে চলেন না প্লিজ। আপনি না খেলে ওদিকে তানহাও খাবে না বলতেছে। প্লিজ চলেন না। ওই খাবে না কেন? বলতেছে ভাইয়াকে ছাড়া বোন খায় নাকি, প্লিজ চলেন। যদি এটাই ভাবতো তাহলে আর এরকম কাণ্ড করতো না। ওটা ভুল হয়ে গেছে, এখন চলেন তো। আর ওর এ দোষটা কোথায়? যে কোনো মেয়ে আপনাকে দেখলে ক্রাশ খেয়ে যাবে। আপনি হয়তো জানেন না আমাদের এখানে কত মেয়ে লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখে। হইছে, চলেন তো এখন। এরপর খাওয়া শেষে চলে যায় যে যার কাছে। একটু পর পিয়ন এসে বলে গেল কাল মিটিং আছে, সবাই যেন তাড়াতাড়ি চলে আসে অফিসে। কাজ শেষ করে শেষে সবাই চলে যাচ্ছে যে যার বাসায়। কি মা, তোমরা দাঁড়িয়ে যে বাসায় যাবা না? না চাচা, বসের সাথে যাব। কেন, কোনো কাজ আছে নাকি? না, এমনি। ওকে দাঁড়াও, আমি বলতেছি। তোমরা অপেক্ষা করতেছো? চাচা তাড়াতাড়ি আসতে বলেন। একটু পর সাজিদ বাইরে চলে আসলো। কি তানহা, বাসা না গিয়ে এখানে কেন এখনো? তোমার সাথে যাব তাই। কিন্তু আমি তো এখনই যাব না, এখান থেকে পার্কে, তারপরে রাতে বাসায় যাব। কেন, পার্কে কি স্পেশাল কেউ আছে নাকি যে আমরা গেলে সমস্যা হবে ভাইয়া? হারে তা না, ওকে চলো। আচ্ছা ভাইয়া, তুমি এতটা গুছালো কি করে? ও তাহলে এসব বলার জন্য সাথে আসছো? আরে তা না, বলো না ভাইয়া প্লিজ। চুপচাপ চলো। একটু পর তারা পার্কে পৌঁছে গেল। আর সাজিদ পার্কে যেতেই সব ছেলে মেয়েগুলো চলে আসলো। এরা কারা? কেন দেখতে পাচ্ছ না? তা তো দেখতেছি, কিন্তু তোমার সাথে কি? এরাই আমার ভাই বোন বন্ধু, আমার মতো এরাও একা। তবে একটা পার্থক্য আছে, আমি মা বাবাকে হারাইছি আর এদের মা বাবা এদের ফেলে দিয়েছে। সমাজে এদের অগ্রাধিকার নেই, কারণ এরা নোংরা ভালোবাসার ফসল। এটাই তো আমাদের দেশ। বুঝলাম। যখন ফ্রি থাকি আমি এখানে চলে আসি, এদের সাথে কথা বলি, খেলি, অনেক ভালো লাগে। চলো ওই দোকানে যাই। নীলা পাশে দাঁড়িয়ে শুধু দেখতেছে আর অবাক হচ্ছে। দোকানে কেন? ওখানে এরা প্রতিদিন 3 বেলা খায়, যা ইচ্ছা খায়, আমি রাতে এসে বিল দেই। ভেরি গুড ভাইয়া। আসলে যাদের এদের পাশে থাকা দরকার তারা থাকে না। মানুষ কেমনে পারে এত নোংরা হতে? কয়েকদিন আগেও দেখলাম যে ড্রেনের বাড়িতে বাচ্চার লাশ। তাদেরকে একবারও মনে হয় না শিশুটা বড় হলে কি খেয়ে বেঁচে থাকবে? এগুলো কিন্তু তোমার আমার মতো ছেলেমেয়েরাই করে। তো ভাইয়া কাল কি আছে অফিসে? সেটা কালই দেখিও। ভাইয়া আমার না কিছুদিন ছুটি লাগবে। শুধু তোমার, এই ম্যাডামের লাগবে না? স্যার আমারও লাগবে। তো এরকম স্ট্যাচু হয়ে আছেন কেন? মনে মনে কোনো একজনকে খুঁজে বেড়াচ্ছি তাই। ও তাই? তো কে বয়ফ্রেন্ড নাকি? তো কতদিন থেকে খুঁজতেছেন? প্রায় 6 বছর। ও মাই গড,
এতদিন ধরে খুঁজেও পাননি। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন বাসায় চলে যান। ভাইয়া দাঁড়াও। দাঁড়িয়েই তো আছি, বসতে বলো নাকি? ভাইয়া তুমিও না। নাও, এটা তোমার। কি এটা? আর কিসের জন্য? খুলে দেখিও পরে, আর বোনের তরফ থেকে ছোট্ট একটা গিফট। ওকে। এরপর যে যার বাসার দিকে চলে গেল। বেশ ভালোই লাগছিল, কিন্তু হেঁটে, তাই না? ছেলেটার কাজগুলো দেখলে আরো আশ্চর্য হয়ে যায়। এরপর তারাও বাসায় চলে আসে। ও আম্মু, আজ কি হয়েছে জানো? কি? তানহা প্রপোজ করছে বসকে। তারপর? তারপর আর কি, দিল কথা শোনায়। তানহা দেখি বেস্ট ফার্স্ট। নে এখন খেয়ে নে। আম্মু, ছেলেটা না অন্যরকম। খাইতে খাইতে বলতে লাগলো, কি রকম? আরে মামুনি, কাজগুলো না পুরাই আজব আজব। ওনার নাকি মা বাবা কেউ নেই, তাই কিছু এতিম ছেলেকে নিজের দায়িত্বে পড়ায়, খাওয়ায়, আরো কত কি। এতে খারাপ কি? ভালোই তো। তো আমি কি খারাপ বলছি নাকি? তা না। আচ্ছা, একদিন নিয়ে আসিস বাসায়। ওকে, আনবো। এরপর খেয়ে দুই বোন চলে যায় ছাদে। আচ্ছা তানহা, আমার না আমাদের বসকে দেখে ইমরানের কথা মনে পড়ে যায়। কেন? আরে না, কথাগুলো না কি ওর মতোই। মাঝে মাঝে মনে হয়, আবার মনেও হয় না, কারণ ইমরান তো এরকম না। ওকে ভালো করেই চিনি আমি, কোনোভাবেই এরকম গোছালো হওয়া সম্ভব না। তা ঠিক। আবার দেখ, চাচা বলছে যে বসের কেউ নেই, কিন্তু ইমরানের তো বাবা আছে। ফটকাটা এখানেই। নীলা, একটা কথা বলি। বল। তুই ইমরানকে ভুলে যা, এটাই ভালো হবে। দেখ, ও কোথায় আছে, কেমন আছে তা আমরা কেউ জানি না। তাই ওর আশা ছেড়ে দে, নতুন করে শুরু কর সবকিছু। প্লিজ, নেক্সট টাইম আর এটা বলবি না। ঘুমাবো, চল। এরপর ঘুমায়, আর ঘুম থেকে পরের দিন উঠে চলে যায় অফিসে। চাচা, সবাই এসেছে। হ্যাঁ বাবা। সবাইকে কনফারেন্স রুমে যেতে বলেন, আমি আসতেছি একটু পর। একটু পর সবাই চলে আসলো। হ্যালো গাইজ, অ্যাটেনশন প্লিজ। কাজ তো অনেক হলো, এবার একটা আনন্দ মজা করার দরকার। তাই ঠিক করছে, আগামী বুধবার আমরা ঘুরতে যাব বান্দরবনে। কি তোমরা প্রস্তুত তো? ইয়েস স্যার। সো গাইজ, লেটস এনজয়। আর আশা করি এখনো 2 দিন বাকি আছে। এই 2 দিন সবাই সবার কাজগুলো সেরে ফেলবেন, আর বুধবার ঠিক 7টায় অফিসে চলে আসবেন। ওকে। সবাই সবার কাজে চলে গেল। নীলা দেখ, স্যারের ফিলিংস আছে, বলতে হবে। ঠিক বলছিস। দাঁড়া, বসের রুম থেকে আসতেছি। ওখানে কেন আবার? আহা, ওয়েট কর না। ভাইয়া, আসবো? আসো। একটা রিকোয়েস্ট রাখবা প্লিজ? কি বলো আগে, তারপর ভেবে দেখবো। ঘুরতে যাওয়ার সময় আমার পাশে বসতে হবে, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, যদি সকলের সিট আগে ফিল আপ হয় তো বসবো, বাট সিট কম পড়লে সরি। ওকে, থ্যাঙ্কস। কি হইল রে ভেতরে? কি আর হবে, কি আর হবে, স্যারকে পাশে বসানোর টিকিট নিলাম। গুড। এইভাবে আস্তে আস্তে যাওয়ার দিন চলে আসে। সবাই যথাসময় পৌঁছে যায়। তানহা, সামনে দেখ। কি রে, সামনে? ও মাই গড, কে এটা? আমাদের বস। গিটার, ক্যামেরা, কি এসব? মনে হচ্ছে মজা ভালোই হবে। হ্যালো, হাউ আর ইউ? ফাইন স্যার, আপনি? ভালো। শোনো, আমাদের জার্নি কিন্তু টোটাল 14 ঘন্টার। এই টোটাল সময়টা অনেক মজা হবে। চাচা কই আপনি? বাবা, আমি রেডি। ওকে, তাহলে গাড়ি ছাড়তে বলেন। সবাই শোনো, কেউ কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনবা না। মোবাইলের গান তো প্রতিদিনই শুনি, আজ না হয় অন্যের খালি গলায় শুনবো। যার যে গান শুনতে ইচ্ছা করবে, আর এখানে যার গলায় শুনতে ইচ্ছা করবে বলবা আমাকে। সে গান না পেলেও ওই গানের নিম্ন 6 লাইন গাইতে হবে। ক্লিয়ার সবার? তো আগে আমি শুরু করছি একটা গান দিয়ে, এরপর তোমরা শুরু করবা। কার কি গান আর কার কাছ থেকে শুনবা? ওকে। এরপর সাজিদ আস্তে করে গিটার হাতে নিয়ে সুন্দর একটা সুর তুলে বলতে শুরু করলো। চোখে চোখ রেখে বসে আছি এভাবে, দেখো না কি তুমি আমার মনে যে কে, আমার চোখে কি দেখোনি? মনের কথা কি বোঝনি? তবু একবার দেই বলে ভালোবাসি তোমাকে, আবারও বলছি তোমাকে বেসেছি আমি ভালো। এইভাবে সম্পূর্ণটাই শেষ করলো। আর একটা হবে। আরে না, এখন আমি রিকোয়েস্ট করব আমাদের চাচাকে একটা গান বলতে। চাচা আজ না করতে পারবেন না। ইয়াহু। চাচা শুরু করেন। এরপর চাচা শুরু করলো মাইসে ফিরিয়ে দাও গান। কি চাচা, কাকে বলতেছেন এই বয়সে প্রেম ফিরিয়ে দিতে? সবাই তো হাসতে হাসতে শেষ।
কই কাউকে না তো। আমি গান বললাম আমি। বুঝছি চাচা, এই বয়সে কাকে মন দিলেন? স্যার, আমাদের সকলের একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি কিভাবে এই কম বয়সে একটা কোম্পানির মালিক হলেন? মানে আপনার জীবনী নিয়ে জানতে চাই। ওটা শেষে বলবো, এখন গানের পর্বটা শেষ হোক। এই তানহা শোন, নীলা তানহার কানে কানে বলতেছে, যে গানটা স্যার বললো সেটা ইমরানের খুব ফেভারিট। আমাকে সে অনেকবার শুনিয়েছে, কিন্তু ইমরান গিটার বাজাতে জানে না। তোর সব কথা রেখে সামনে তাকা। স্যার প্লিজ এখন বলেন না আপনার জীবন সম্পর্কে। খুব জানতে ইচ্ছে করে যে মানুষটা কিভাবে এতটা গোছালো হতে পারে। আসলে এসবের পিছনে আমার গার্লফ্রেন্ডের অবদান। তার সাথে দেখা হলে একটা ধন্যবাদ দিব। তার করা অপমানগুলোই জেদ হয়, আর আমি সামনে এগিয়ে যাই। কত যে কষ্ট করতে হয়েছে এই জায়গায় আসতে, সেটা আল্লাহ আর আমি জানি। বাদ দাও ওসব, বাকিটা পরে। ওমা গো, গার্লফ্রেন্ডের হাত তো ভাইয়া এখনো আছে কি? নেই, তবে চোখ বন্ধ করলেই দেখতে পাই। তো এখন আমার প্রশ্ন নীলার কাছে। আজ সে তার ব্রেকআপের গল্প বলবে, এরপর মিস্টার খালিদ আপনি রেডি থাকবেন। আপনাকে এমন কিছু বলতে হবে যেন সবাই হাসে। আসলে আমার বিএফের নাম ইমরান। নিজেই একদিন ভুল করেছি আর সে চলে গেছে। কি ভুল করেছিলেন? অপমান করেছিলাম। এরপর 6 বছর ধরে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। বাবা, এত ভালোবাসা তার জন্য যদি ফিরে আসে এখন, তো কি করবেন? 2 গালে থাপ্পড় দিব। কেন? আমাকে এত কষ্ট দেওয়ার শাস্তি পাবে না। এত রাগ তার উপর? তো খালিদ সাহেব, এখন তো আপনার পালা। স্যার একটু সময় দেন, ঠিক করে নিই কোনটা বলবো। ওকে 1 ঘন্টা বিরতি দিলাম। চাচা খাবার দেন সবাইকে। এরপর সাজিদ গিয়ে সোজা তার সিটে বসে পড়ল, মানে তানহার পাশের চেয়ারে। ভাইয়া তোমাকে কিন্তু সেই লাগছে আজ। তাই? তোমরা 2 জনও কম না কিন্তু। খাওয়া শেষে সবাই রেস্ট নিচ্ছে আর সাজিদ এক ধ্যানে বাইরে তাকাচ্ছে। স্যার বাইরে কি দেখেন? কিছু না, এমনি শহরটা দেখি। আপনার রিলেশনের কথা কিন্তু জানতে পারিনি এখনো। সেই মেয়েকে দেখতে ইচ্ছে করে যে কিনা আপনার মতো কাউকে পেয়েও অপমান করেছে। হইছে, আর দেখতে হবে না। খালিদ সাহেব শুরু করেন না। সবাই দেখেন না কিরকম গোমরা মুখ করে বসে আছে। আমি যেটা বলবো সেটা শুনে কেউ হাসতে হাসতে অজ্ঞান হলে কিন্তু আমার কোনো দোষ নেই স্যার। কি যে বলি কিছুই বুঝতেছি না। কিছু একটা বলেন স্যার। খালিদ সাহেবের ক্রাশ মিস সীমা। আচ্ছা তাহলে শুরু করি। গ্রামের পরিবেশ কিরকম সেটা আশা করি সবাই জানে। গ্রামে সব মানুষের ঘরে টয়লেট থাকে না, তাই যাদের টয়লেট থাকে না তারা তাদের কাজ সারার জন্য আসলে বাসবাড়িকে বেছে নেয়। এর মধ্যে কিছু মানুষ আছে যারা আবার নিচে কাজ চালাতে পারে না। কাজ চালানোর জন্য তারা বিভিন্ন গাছের উপরে ওঠে। তো এক লোকের অভ্যাস হচ্ছে যে গাছে উঠে সিগারেট খাওয়া প্লাস টয়লেট সারা। প্রতিদিনের মতো সেদিন বাসবাড়িতে গেলে সেদিন এক অন্যরকম কিছু ঘটে। কিরকম? সবাই আগ্রহ নিয়ে শুনতেছে আসলে কি হতে চলেছে। সেদিন তিনি চারপাশ দেখে সুন্দর গাছে উঠে গেল, তারপর আস্তে আস্তে সিগারেটের টান আর কাজ শুরু করে দিল। এদিকে এক বৃদ্ধ আবার নিচে এসে বসে পড়েছে। উপরে যে একজন আছে তার লক্ষ্যই করেনি। এদিকে উপরের জন নিচের জনকে দেখে নাই, তাই যে যার মতো কাজ করতেছে। উপরের জন তখনও শুরু করতে পারে নাই, তাই জোরে চাপ দিয়ে গাছ নাড়া শুরু করেছে। এটা আবার নিচের জন দেখে উপরে যেই তাকাইছে ঠিক সময়ই জিনিসের সাথে তার মুখে চোখু। উপরের জন তখনও বুঝতে পারে নাই যে নিচে কি হচ্ছে, তাই সে কাজ চালাইতেই রাখলো আর নিচের জনের মুখ শেষ। কোন রকমের নিচের জন মুখ তুলে বলল, ওই থামবো নাকি লাঠি দিয়ে গাছে উঠবো। এটা শুনে উপরের জন নিচে তাকায় দেখে যা কাজ এতক্ষণ সেরে ফেলেছে সে আর কে পায়। তাকে 1 লাফ দিয়ে গাছ থেকে লাফ দিয়ে দেবো। আর নিচের জন বলতেছে, হারামজাদা কি খাস তুই, এত টক আর কি গন্ধ। গাছে উঠে তোর টয়লেটের দৃশ্য আবার এক ভাই দূর থেকে ওপ্পো মোবাইল দিয়ে ভিডিও করছে। এরপর পুরো গ্রাম প্রচার। হা হা হা। কি শুনাইলেন ভাই? এরপর অন্য পর্ব শুরু হয়ে গেল। যে যার কাছে ইচ্ছা গান শুনতে যাচ্ছে আর সাজিদ সুন্দর করে গিটার বাজিয়ে যাচ্ছে, যা শুনে সবাই মুগ্ধ। এর মাঝেই তারা দুপুরের খাওয়া শেষ করে দিয়েছে। শোনো সবাই, আর অনলি 5 ঘন্টা রাস্তা আছে। এই সময়টা সবাই একটু রেস্ট নাও। এরপর যে যার সিটে। সাজিদও গেল তার সিটে। একদিকে 3 সিট হওয়ায় সাজিদ, নীলা, তানহা 3 জন একসাথেই সাজিদের পাশে নীলা জানলার পাশে বসে। সাজিদ বাইরের শহর দেখতেছে সে।
কতই ব্যস্ত না সবাই, যে যার গন্তব্যে ছুটছে। হয়তো কারো মায়া টানছে তাদের এইদিকে ঘুমের মাঝে নীলা মাথাটা সুন্দর করে সাজিদের কাঁধে দিয়েছে, যা সাজিদের মনে অন্যরকম ভালো লাগে। ইচ্ছে করে হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু ধরতে গিয়েও কোথায় যেন বাধা পায় সে, তাই আর দেওয়া হয়ে ওঠে না। কি যে মায়াবী লুক একটা, যা দেখে কোনো ছেলে ক্রাশ না খেয়ে থাকতেই পারবে না। সাজিদেরও এর ব্যতিক্রম হবে না। এই যে ভাইয়া, কি দেখতেছো ভাবে? কই কি এমনি কি নিষ্পাপ লাগছে? তাই নাকি? শুধু নীলা না ঘুমাইলে সবাইকে নিষ্পাপ লাগে। তাই নাকি? কই আগে তো জানতাম না। তুমি একটু ঘুমাও তো দেখি কিরকম নিষ্পাপ লাগে। ভাইয়া তুমিও না। এর মধ্যেই নীলা উঠে যায়। এদের কথাবার্তায় সরি, আমি ভুলে মাথা দিয়ে ফেলেছি, স্যার ক্ষমা করবেন। সমস্যা নেই, তুমি এভাবে ঘুমাইতে পারো। না, আর ঘুম আসবে। তাই তাহলে একটা গান শোনাও। ঘুম থেকে উঠে কেউ গান বলার মুডে থাকে নাকি? তাই এই যে পানি নাও আর ফ্রেশ হও। এদিকে এসে আমি বাকিদের অবস্থা দেখে আসি। ওকে। সবার কি অবস্থা, ঠিক আছেন তো? স্যার সবাই ঠিক, শুধু মোটো ভাইয়ের একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? স্যার চাপ দিয়েছে আর মোটো ভাই সহ্য করতে পারছে না, যখন তখন ড্রাম ফেটে যাবে। মোটু ভাই আর একটু সহ্য করেন, আমি ড্রাইভারকে বলছি কোনো হোটেল দেখে গাড়ি পার্ক করতে। এরপর নিজের সিটে চলে এলো। রাত 11টার দিকে তারা গিয়ে রিসোর্টে ওঠে। এরপর সবাই সবার রুমে, আর সাজিদ বাইরে এসে রাতের আকাশ দেখতেছে, যা তানহার চোখে পড়ে। কি দেখতেছো ভাইয়া? এই তো তারাগুলো দেখি। দেখো সবগুলোকে স্থির দেখা যাচ্ছে, কিন্তু কেউই স্থির না। এ যার নিজের বেগে ছুটছে তো ছুটছে, দিন শেষে আবার এক জায়গায় মিলছে। কি অদ্ভুত, তাই না? ভাইয়া একটা কথা বলি। বলো। তারাগুলো কিন্তু কাউকে কেন্দ্র করে ছুটছে, কিন্তু আমাদের মাঝে এমন কেউ কেউ থাকে যারা কিন্তু কোনো কেন্দ্র ছাড়াই ছুটে চলছে। কে বলছে তোমাকে? তাদেরও একটা কেন্দ্র থাকে, তা অন্যরা কেউ জানে না। তো ভাইয়া বোন হিসাবে একটা জিনিস জানতে চাই, না করবা না। কি? তোমার জীবনে কে কে আছে বা কে কে নাই, তারা কোথায় গেছে সব? কি হবে শুনে? ভাইয়া প্লিজ। কেউ নেই আমার, তার থেকেও 5 বছর আগে চলে এসেছি। কেন? সৎ মায়ের প্যারা সহ্য করতে পারছিলাম না, তাই। আসলেই আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম, যেমন নীলার বয়ফ্রেন্ডটা, সেই চলে গেল সৎ মায়ের প্যারায়, আর খোঁজ মিলল না। খোঁজে নাই তাকে? কি বলো, খোঁজে নাই? এমন কোনো জায়গা বাদ রাখি না এই শহরে, কিন্তু পাইনি। এখন নীলা খুঁজে বেড়ায় তাকে, প্রতি রাতে কাঁদে এই ছেলের জন্য। আমি যদি বলি ছেলেটা ওর সামনেই? হোয়াট? ভাইয়া আমি কিন্তু মজা করছি না, সিরিয়াস আমি। আমিও মজা করছি না, দেখো এটা। মানে কি এসব? কেমনে কি করে হলো? আমি তো স্বপ্ন দেখছি না তো। না, সেসব অনেক কথা, কত মানুষের যে কথা শুনে এই পর্যায়ে এসেছি। আগে বলো, এত স্মার্ট কি করে হলে? সেই স্কুল জীবন থেকেই খ্যাত নামটা শুনতে শুনতে তিক্ত হয়ে গেছি, তাই ভাবছি যে আগে নিজেকে বদলাবো। সেজন্যই একটা পার্ট টাইম জব নিয়ে এরপর শুরু করে দেই একদম পড়াশোনা আর নিজেকে বদলানোর কাজ। কোনো দিন না খেয়ে থাকতাম, তারপরও বাজার থেকে উন্নত মানের ড্রেসগুলোই কিনতাম। এরকম কত রাজ্যে মুড়ি খেয়ে পার করে দিয়েছি। এরপর আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই জায়গায় এসেছি। কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো? সাস্ট। মানে আমাদের সামনেই ছিল এতদিন? আর তোমার ডিপার্টমেন্ট এই, কিন্তু কোনোদিন তোমাদের চোখে ধরা দেই নাই। পরীক্ষার সময় 2-1 দেখা হতো, কিন্তু তেমন লক্ষ্য করো নাই তোমরা। আর এক বড় ভাইয়ের সহযোগিতায় এই কোম্পানিটা খুলি। ওয়েট, ক্লাস টপার কি তুমি সেই সাজিদ? যে কিনা সপ্তাহে একবার ক্লাস করে, ক্লাস টপার? কি আজব, তাই না? আমি নীলাকে বলতেছি সব। ওই থামো, এখন কিচ্ছু বলবা না, দেখবো নীলা চিনতে পারে কিনা। দেখো ভাইয়া, নীলা এইভাবে কোনোদিন দেখেনি তোমায়, তাই চিনতে পাবে না। মনের মিল থাকলে না দেখেও চেনা যায়। জাস্ট ওয়েট করো। তোমরা কি ভাবছো আমি চিনি না তোমাদের? সেই ভার্সিটি থেকেই দেখে আসতেছি তোমাদের। অনেক রাত হয়েছে, ঘুমাইতে যাও। ওকে, গুড নাইট। শোনো। বলো ভাইয়া। প্রমিস করো কখনো বলবা না নীলাকে। ওকে, বাট কখনো যদি জানে তখন? জানবে না। গুড নাইট। আর ভাইয়া নামটা কেন তোমার? নীলা বা কেউ যাতে জানতে না পারে। এরপর যে যার রুমে চলে গেল। কি কথা বললি বাইরে? মানে তুই ঘুমাস নাই? না,
কি কথা হয়েছে বল। ওসব এমনি কথা বললাম, কেন না ঘুমিয়ে বাইরে আছে এইসব, এছাড়া কিছু না। তুই মিথ্যা বলবি না, বললাম। তানহা মনে মনে ভাবতেছে নীলা সব জেনে গেল নাকি। আর ইমরান মানে সাজিদ ভাবছে তানহা কি রাখবে তার কথা। আরে নীলা, এমনি ভাইয়ের সম্পর্কে কথা বললাম, তোর যদি বিশ্বাস না হয় তাহলে গিয়ে জিজ্ঞেস করে দেখ। আমার না কেন জানি মনে হয় ইমরান আমার আশেপাশেই আছে, কিন্তু খুঁজে পাই না। এসব তোর মনের ভুল, রাত হয়েছে, ঘুমা এখন। এরপর সবাই ঘুমিয়ে পড়লো যে যার মতো। আর অন্যদিকে সাজিদ ভাবতেছে নীলাকে সত্যিটা বলবে কিনা। যে এতটা ভালোবাসে, এত বছর ধরে খুঁজতেছে, তাকে কি কষ্ট দেওয়া ঠিক হবে? না, আমার মতোই আমি চলি, দেখি চিনতে পারি কিনা। পরের দিন সবাই ঘুম থেকে উঠে কফি খাচ্ছে, তাদের বসের কোনো খোঁজই নেই। নীলা, গিয়ে দেখ তো ভাইয়া ওঠে না কেন এখনো। কেন, তুই যাইতে পাস না? যা না প্লিজ। এখন চাইতে চাস না, কিন্তু পরে যখন শুনবি সব তখন তো দৌড়ে যাবি, কুত্তি একটা। তানহা পরের কথাগুলো মনে মনে বলল। ওই কিছু বললি তুই? কই না তো, তুই গিয়ে দেখ না প্লিজ। নীলা গিয়ে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কোনো খবর নাই কারো। একটু পর সাজিদ উঠে গেল। কি হইলো, ধাক্কাচ্ছ কেন? উঠবেন না নাকি? না, ঘুমাবো সারাদিন। ওটা বাদ দিয়ে বাইরে আসেন, সবাই বাইরে অপেক্ষা করতেছে আপনার জন্য। সবাই করতেছে, আপনি করতেছেন না? সবার বাইরে আমি নাকি? কথা দেখি আগের মতোই বেশি বলেন। কিছু বললেন? কই না তো। চুপ করেন, ফ্রেশ হয়ে বাইরে আসেন, আর আমি বেশি কথা বলি না, বুঝছেন? একটু পর সাজিদ সকলের সাথে যোগ দিল। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। তো বলো, কার ঘুম কেমন হলো? স্যার কি আর বলবো, আমাকে রাখছেন এই মোটর সাথে। এই মোটর যারা এই ঘুমের খবর হয় নাই। কেন, কি হয়েছে? স্যার সারা রাত বউয়ের মতো টর্চার করেছে। মানে? সবাই বিস্ময়ের চোখে তাকাচ্ছে। স্যার নেগেটিভ ভাববেন না, সারা রাত একবার হাত তুলে দেয়, একবার পা তুলে দেয়, গায়ে আর কি ওজন। কি খাস রে ভাই তুই? তোর বউ যে হবে তার জীবন শেষ। সবাই শুনে হাসতে লাগলো। তো সবাই রেডি হও, একটু পরে আমরা বার হব। ওকে। এরপর সবাই ফ্রেশ হয়ে নাস্তা সেরে বের হলো বান্দরবন দেখতে। তানহা দেখ কতটা সুন্দর না? আসলেই সুন্দর। স্যার ওখানে যাব। ওকে চলো, সবাই চলো ওই জায়গায়। সবাই গিয়ে সুন্দর মজা করতেছে। এই ভাইয়া, DSLR কি এমনি আনছো? ছবি তোলো না। ও সরি, পোজ দাও, আমি তুলতেছি। বা ছবি তো সুন্দর উঠতেছে, তানহা দেখে যাও। বাহ ভাইয়া, তুমি এত কিছু শিখলা কি করে? তানহা থামো তো। এইভাবেই আনন্দ করতে করতে রাত বয়ে আসে। রাতে আবার এক গানের আনন্দে মেতে ওঠে সবাই। সাজিদ একাই গান গেয়ে যাচ্ছে, আর সবাই তা উপভোগ করতেছে। খুব ভালো গান বলেন তো আপনি। ধন্যবাদ, এখন সবাই ঘুমাতে যাও, কাল দেখা হবে। গুড নাইট। গুড নাইট স্যার। পরের দিন আবার সে এরকম করেই কেটে গেল। এর পরের দিন বিকেল থেকে রওনা হয় বাসার উদ্দেশ্যে। স্যার ঝগড়া লাগছে পিছনে। কার কার? মোটু ভাই আর রনি সাহেবের। এরা 203 নাকি সবসময় লেগেই থাকে। ঠিক বলছেন, 203। স্যার আপনাকে একটা কথা বলি। বলেন। বাসায় যেতে তো অনেক রাত হয়ে যাবে, দয়া করে কি পৌঁছে দিবেন বাসায়? আচ্ছা। ধন্যবাদ স্যার। শোনো সবাই, যাদের যাদের এনজয় করার ইচ্ছা আছে তারা সামনে চলে আসো। এখন উড়াধুরা ডান্স শুরু হবে, যে যেমন ডান্স দিতে পারো দাও। আসলে অফিসের বস অন্য ছেলে হলে যেরকম হয়, কোনো পিকনিকের আসল মজাই হচ্ছে এটা। বাবা আমি আসছি। আরে চাচা, তো আর দেরি কেন, চলে আসেন। সবাই অনেকটা মজা করল। রাত 2টার দিকে গাড়ি এসে ফেললো সেই চিরচেনা অফিসের সামনে। আস্তে আস্তে সবাই নেমে সাজিদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন বাকি আছে শুধু তানহা আর নীলা। নীলা, আমার শরীরটা ভালো না, অসুস্থ অসুস্থ লাগছে, তোমরা একাই যেতে পারবে না? এত রাতে কি করে যাব? ওকে চলো। জোর সারতে খুব ভালো লাগছে নীলার, পাশাপাশি হাঁটতে কাছাকাছি বাসা হয় বেশিক্ষণ লাগেনি যেতে। নীলা যাও তাহলে, আমি গেলাম। গেলাম মানে এত রাতে কই যাবেন আপনি? ভেতরে আসেন। রেগে বললো কথাটা। রাগটাও দেখি আগের মতোই। দেখেন স্যার, আমার সামনে এরকম মনে মনে কিছু বলবেন না। ভেতরে আসেন এখন। আম্মু, ইনি হচ্ছেন আমাদের বস। ও তুমি সাজিদ? আসসালামু আলাইকুম। মা, ক্ষুধা লাগছে, খেতে দাও। তোমরা বসো, আমি দিচ্ছি। আসলে আন্টি, আমাকে যেতে হবে এখন। আরে বাবা, এত রাতে কোথায় যাবা?
রিস্কা অটো কিছুই পাবে না। আর বর্তমানে যে ছিনতাইকারীদের জ্বালা, তুমি আজ রাতটা থেকে যাও। না আন্টি, সমস্যা নেই, যেতে পারবো। মামনি, যেতে যখন চাইছে যেতে দাও। সামনের ফাঁকা জায়গায় যে পেতনি থাকে সেটা তো তিনি আর জানেন না। যখন পিছু নেবে তখন নিজেই দৌড়ে চলে আসবে। কি কি বললা? পেতনি? ভয় চুপসে গেছে একদম। আহ তানহা, খামোকা ভয় বাড়িয়ে দিচ্ছিস। বাবা যাও, টয়লেট ওইদিকে, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। সাজিদার কিছু না বলে ফ্রেশ হয়ে আসলো। তো মা, এনজয় কেমন করলি? সে কথা আর কি বলবো মামনি, যাদের এরকম বস থাকে তাদের এনজয় কি খারাপ হবে? মা, একদম সেই। সাজিদ চুপচাপ খেয়ে নিল। এরপর নীলা সাজিদকে তার রুম দেখিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে সাজিদ ঘুমোচ্ছে, অন্যদিকে তানহা নীলা গল্প করতেছে। গল্প করতে করতে তারাও ঘুমিয়ে গেল। সকাল 8টার দিকে নীলার ঘুম ভাঙে, আর সেও শয়তানি করে তানহার ঘুম ভাঙিয়ে দেয়। অফিস বন্ধ, তাই তেমন তাড়াহুড়ো নেই, কিন্তু যা ঘটার তা তো ঘটেই গেছে। জ্বরের কবলে সাজিদ একদম কাবু হয়ে বিছানায় শুয়ে আছে। না ইচ্ছে করছে উঠতে, না ইচ্ছে করছে ঘুমোতে, চুপচাপ শুয়ে আছে। একটু পর তানহা চা নিয়ে আসে। ভাইয়া, ভাইয়া ওঠো, তোমার চা। কিন্তু সাজিদের কোনো শব্দই নেই। এই ভাইয়া। বলো। তোমার কণ্ঠ এরকম লাগছে কেন? অসুস্থ নাকি? একটু অসুস্থ, তবে ঠিক হয়ে যাবে। দেখি দেখি। সে যেন তানহার ডাক শুনলই না, কপালে হাত দিল। ও মা, এটা একটু অসুস্থ। নীলা এদিকে আয়। জোরে ডাক দিল নীলাকে। কিরে, কি হয়েছে? জ্বর আসছে সেই। বলিস কি? তুই গিয়ে নাস্তা ওষুধ নিয়ে আয়, আমি দেখতেছি। নীলাও মাথায় হাত দিয়ে দেখে ভীষণ জ্বর। আমি বাসায় যাব, এখানে ভালো লাগছে না। কি বললেন? বাসায় গেলে দেখাশোনা করার জন্য বউ আছে নাকি? তা নেই, এরকম জ্বর আমাদের জন্য ব্যাপার না। চুপচাপ শুয়ে থাকেন। একটু পর তানহা নাস্তা আর ঔষধ নিয়ে আসলো। এরপর ধীরে ধীরে খেয়ে আবার শুয়ে পড়লো। তোমার শরীর খারাপ, আর এই অবস্থায় বাসায় যেতে চাইছো? বাসায় গেলে খাইতে কি শুনি? সাজিদ চুপচাপ শুনতেছে কথা। এখন ঘুমান, আমি পট্টি দিয়ে দিতেছি। এমনিতেই সেরে যাবে, তার দরকার নেই। আপনারা মনে হয় নাস্তাও করেন নাই, যান নাস্তা করে নেন। চুপ করেন তো। এরপর পট্টি দিতে লাগলো। যে কোনো ব্যক্তি অসুস্থ হলে তারা চায় যে তাদের ভালোবাসার মানুষটা তাদের সেবা করুক। সাজিদ তো তার ব্যতিক্রম না। পট্টি দিতে দিতে নীলার ঠান্ডা হাতটা সাজিদের চোখে পড়তেছে, আর সাজিদের মনে হচ্ছে যে তার হাতটা যেন শরীরের সব তাপ শোষণ করে নিচ্ছে। সম্পূর্ণ এক অন্যরকম অনুভূতি সাজিদের মনে খেলা করছে। তানহা শুধু বসে বসে দেখতেছে আর মনে মনে হাসতেছে। এত কাছে এরা, অথচ নীলা বুঝতেই পারছে না যে সে তার সেই চিরচেনা মানুষটারই সেবা করছে। নীলা, আমার ভালো লাগছে না কিছু, বাসায় যাব আমি। ভালো লাগছে না জন্যই রেখেছি এখানে। ধ্যাত। আচ্ছা সত্যি করে বলেন তো, মাথায় পট্টি দিয়ে দিতেছি, আপনার কি খারাপ লাগছে? না। তাহলে বললেন কেন ভালো লাগছে না? ঢং করেন আমার সাথে? কি হলো, চুপ কেন? আসলে আমি তোমাকে কষ্ট দিতে চাচ্ছি না। সেই ছোটবেলায় মা মারা যায়, এরপর জ্বর হলেও জোটেনি ওষুধ। এমনি এমনি জ্বর সেরে যেত, কখনো খেয়ে কাটতো, কখনো বা না খেয়ে দিন কাটতো। আচ্ছা আপনার বাবার কি হয়েছে? ওসব বাদ দাও। আর একটা কথা শোনেন, আপনি আমার বস, তো আপনার জন্য কিছু করলে সেটা কষ্ট না, বুঝছেন? শরবত বানাই দিতে পারবা? শুধু শরবত না, আমি ভালো করেই জানি জ্বর হলে মানুষের কোনগুলো খাইতে ইচ্ছা করে। একটু পর সব নিয়ে আসতেছি। আর তানহা ফুচকা বানাতে গেছে, কি খাবেন তো? ওকে, তবে ঝাল একদম বেশি থাকতে হবে। চুপচাপ শুয়ে থাকেন, আর ভুলেও ফোন হাতে নিবেন না। ফোনের রেডিয়েশন পড়লে জ্বর আরো বেশি হয়। জ্বর হলে কখনো চোখের সামনে নিয়ে ফোন টিপবেন না। ফোন থেকে যে রেডিয়েশন বের হয় তা অত্যন্ত ক্ষতিকর। আর চাপ নিবেন না মাথায় বেশি। যেমন জ্বর হলে বেশি পড়তে গেলে দেখবেন যে জ্বর আরো বেশি হইতেছে। আমার জ্বর আবার অন্যরকম, সারাদিন ভালো থাকে, কিন্তু সন্ধ্যা হলেই শুরু হয়, যারা 9টায় শেষ। যাই হোক, সবাই নিজেদের কাছের মানুষের খেয়াল রাখবেন। এখন রেস্ট নেন, আমি আসতেছি। একটু পর নীলা চলে আসলো। এই নেন, এখানে শরবত, চালতার আচার, একদম ঝাল, আর এটা হলো ঝাল মুড়ি। এত কিছু? তুমি তো দেখি অনেক ফাস্ট। এখনো কিছু হয় নাই স্যার, একটু পর আরো কিছু আসতেছে। আরো কিছু? এগুলো তো একাই শেষ করতে পারবো না, তোমরা হেল্প করো একটু। ওকে, তা করবো, এখন শুরু করো। এরপর সাজিদ নীলা তানহা খাওয়া শুরু করলো। কেমন হয়েছে? সেই। তানহা ফুচকা আন।
এরপর একটু আড্ডা দিল সবাই মিলে। স্যার আপনি একটু ঘুমান এখন। হুম, কিন্তু ঘুমানোর চেষ্টা করলেই কি ঘুম আসে জ্বরের মাঝে? ঘুম আসে না তো। ওকে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনি চেষ্টা করেন ঘুমানোর। এমন ভালোবাসা কে না চায়? আসলে প্রতিটা মেয়ে তাদের যার যার ঘরে ডাক্তার, যারা ঔষধ ছাড়াই জ্বরকে ভালো করে দিতে পারে। আস্তে আস্তে ইমরান ঘুমিয়ে যায়। বিকেলের দিকে নীলার ডাকে ঘুম ভাঙে। স্যার হুম, বলো। জ্বরটা একটু কমছে, গোসলটা করে নেন এখন। গোসল করলে যদি বেশি হয়? সম্পূর্ণ শরীর না ভিজিয়ে মাথাটা ভেজান আর শরীরে ভেজা কাপড় দিয়ে মুছে নেন, ভালো লাগবে। ওকে। আসলেই বেশ ভালো লাগতেছে। এরপর খাওয়া শেষ করে 1 কাপ চা খেয়ে বাসার দিকে রওনা হয়। কিন্তু জ্বর কি একদিনেই পিছু ছাড়ার পাত্র? বাসার গেটে আসতেই যা যা খেয়েছে তা বের করে দিল মুখ দিয়ে। আস্তে আস্তে জ্বরটাও বাড়তে লাগলো। সাজিদও সুন্দর করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যার দিকে অনেকটা ঠান্ডা লাগতেছে। শুয়ে পড়তেই ঘুম ঘনিয়ে আসে চোখে। রাত 2টায় ঘুম ভেঙে যায়। আর আসে না ঘুম। এখন কোন রকম যন্ত্রণা কাজ করতেছে শরীরে। মনে হচ্ছে এর থেকে মরাই ভালো। কোন রকম রাতটা পার করে দিল। হ্যালো চাচা। হ্যাঁ বাবা, হঠাৎ এত সকালে? চাচা আমার জন্য কিছু খাবার আর জ্বরের ওষুধ নিয়ে আসেন তো একটু। ওকে, আমি এক্ষুনি আসতেছি। একটু পর সব নিয়ে আসলো। চাচা আর আজ সবাইকে অর্ধেক বেলা কাজ করে ছুটি দিয়ে দিন। সময় মতো সবাই চলে আসলো। তখন পিয়ন সবাইকে জানিয়ে দিল। চাচা স্যারের অসুখ ভালো হয় নাই। না মা, আরো বেশি হয়েছে। সকালে গিয়ে খাবার ওষুধ কিনে দিয়েছি। ও, ওনার বাসার ঠিকানাটা দেন তো। ঠিক আছে, লিখে নাও। এরপর ঠিকানা নিয়ে তারা চলে গেল বাসার উদ্দেশ্যে। গিয়ে দেখে দরজা খোলাই আছে। এই যে বস, আপনার সমস্যা কি? হ্যাঁ, কই কোনো সমস্যা নাই তো। জ্বর বেশি হয়েছে, একবার তো বলতে পারতেন আমাদের, শুধু বেশি বুঝবে। তানহা একটা অটো ডেকে নে। অটো দিয়ে কি হবে? যতদিন না জ্বর ভালো হচ্ছে আমাদের কাছে থাকবেন। এটা সম্ভব না। দেখেন বেশি কাহিনী করবেন না, তাহলে কিন্তু ভুলে যাব আপনি আমার বস। আমার রাগ সম্পর্কে জানেন না, তাই চুপ থাকেন। আমি ভালো করেই জানি। কি বললেন? কিছু না। এরপর একটা অটো নিয়ে সোজা চলে আসেন নীলাদের বাসায়। আচ্ছা, আমি তোমাদের বাসায় কেন যাব? মানুষ তো এমনি বলবে যে আমি কে হই তোমাদের। তুমি আমার ভাইয়া না, হুম। তাহলে আবার এই কথা কেন? শোনেন মিস্টার, মানুষ কি বললো না বললো তাতে আমার যায় আসে না। কি বাবা, অসুস্থ হয়েছো? তা একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? পরপর ভাবো আমাদের, তাই না? হুম, তা তো অবশ্যই। পৃথিবীতে কেউ কারো আপন নয়। মানে? আন্টি, সবাইকে তো একদিন মরতে হবে, যেমনটা আমার মা আমায় রেখে গেছে। হয়েছে, আর বেশি বয়ান ছাড়া লাগবে না। হুম। এখন রেস্ট নেন, আমি পানি নিয়ে আসতেছি। ভাইয়া দেখছো কি কেয়ার করতেছে তোমার। তোমার যদি জানে তুমি ইমরান, তখন না জানে কি করবে আবার। কি আর করবে, যে রাগী আমার জীবনটা শেষ করবে। তানহা, তুই খাবার নিয়ে আয়, আমি মাথায় পানি দিয়ে দিচ্ছি। ওকে। শুয়ে পড়ুন তো। এরপর পানি দিতে লাগলো। কেমন লাগছে এখন? হুম, ভালো। শুধু ভালো লাগছে না, অনেকটা স্বস্তিও পাচ্ছি। শুয়ে থাকেন, আমি দিচ্ছি। এইভাবে সেবা করতে থাকে নীলা। জ্বর একটু কমলেও সাজিদকে অফিসে যেতে দেয়নি। পরের দিন তানহা নীলাকে, এখন তো জ্বর কম, এখন বাসায় যাই। না, কাল সকালে এখান থেকে অফিসে যাবেন। কেন? রাতে যদি আবার জ্বর আসে। ও। ছাদে আড্ডা দেই, চলেন। ওকে। জানেন স্যার, আমার জীবনে যে সামনে কি হতে চলেছে কিছুই বুঝতেছি না। যাকে চাই তাকে খুঁজে বেড়াই, কিন্তু পাই না। আপনার জীবন সম্পর্কে বলুন একটু শুনি। আমার জীবন নিয়ে কি বলবো? আপনি কি বলেন? আপনি না বললেন বাবা মা নেই, তারা কিভাবে মারা গেল? মা মারা গেছে অসুস্থ হয়ে, আর বাবাকে হারিয়েছি মা মারা যাওয়ার 2 মাস পরে। তাহলে ছোটকালটা আপনার খুব প্যারাময় ছিল, তাই না? শুধু প্যারা না, আরো অনেক কষ্ট ছিল। আসলে কষ্টের পর সুখ আসে, তাই না? কি জানি, হবে হয়তো। আমি কবে দেখা পাবো? কিসের, সুখের নাকি ছেলেটার? দুটোরই। কে সেই ছেলে? ওর নাম ইমরান।
শেষে আমায় একটা চিঠি দিয়ে চলে গেছে। আজ পর্যন্ত অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ও বাবা, তাড়াতাড়ি দেখিও। চলেন, ঘুমাবেন এখন। শোনো। বলেন। গুড নাইট। গুড নাইট। পরদিন সকালে ফ্রেশ হয়ে চলে গেল সবাই অফিসের দিকে। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা। জ্বর কমেছে কি? হ্যাঁ চাচা, যে ট্রিটমেন্ট দিছে জ্বর ভালো না হয়ে কই যাবে। এরপর সাজিদ ওর রুমে গেল। একে একে সবাই এসে জিজ্ঞেস করতেছে স্যারের শরীর কেমন আছে। এই যে মিস্টার স্যার, কি? লাঞ্চের সময় হয়েছে, চলেন। এখন না, তোমরা যাও, আমি পরে আসতেছি। না, এখনই চলেন, বেশি কথা বলবেন না। ওকে চলো। তুমি তো আবার যে রাগী। রাগের তো কিছুই দেখেননি এখনো। আমার মা বাবা আর আমার ডিএফ জানে আমি কেমন রাগী। হইছে, চলেন। এরপর খাওয়া শেষে আবার চলে আসে কাজে। ভাইয়া চলো এখন। আর একটু কাজ করে যাই। না, এখন চলো। আজব, যাবোটা কোথায়? কেন? আমার খালামনির বাসায়। আবার যাব কেন? আমি তো সুস্থ এখন। সুস্থ মানে যদি রাতে আবার আসে? আমি যাইতে বলছি, চলো। আহ, এই দুই বোন জীবনটারে তেজপাতা বানাবে। ধরে নাও তাই। চলো এখন। কি আর করার, আবার গেলাম তাদের বাসায়। এবার আর সেবা না, এবার খাইয়ে 12টা বাজিয়ে রুমে পাঠাই দিছে। এই যে মিস্টার স্যার, কি অবস্থা? এই তো ভালোই। আচ্ছা, আমার একটা কথার উত্তর দিবেন? বলো। আচ্ছা, এই বয়সে আপনাকে স্যার বানাইছে কে? শোনো, টাকা আর নাম হলে নিজের বাবাও স্যার ডাকে। বুঝলাম। আচ্ছা, পড়ছেন কতদূর পর্যন্ত? তুমি যতদূর পড়ছো আমিও তেমনটাই। তাহলে সাবজেক্ট কি? তোমারটাই। এবার বলেন, ভার্সিটিও আমারটাই। কারেক্ট। তাহলে দেখি নাই কেন? সামনে যাই নাই তাই। ওয়েট, আপনি কি আমাকে আগে থেকে চেনেন নাকি? কি মনে হয় তোমার? না, প্রথম দিন যে প্রশ্ন করছেন তার জন্য কনফিউশনে ছিলাম, আর এখন শিওর হলাম। শিওর হওয়া ভালো। ঘুমান এখন। গুড নাইট। এরপর চলে গেল যে যার রুমে, আর সোজা হারিয়ে গেল ঘুমের দেশে। পরদিন আবার অফিস। সাজিদ একটু কাজে অফিসের বাইরে যায়, আর তখনই তার নামে একটা কুরিয়ার আসে। অফিসের চেয়ারম্যান আছেন কি? না, উনি তো বাইরে গেল, আমাকে দিয়ে দেন। দিয়ে দিব এখন। ওকে, এখানে একটা সাইন দেন। আচ্ছা। এরপর কুরিয়ার দিয়ে চলে যায়। মা, কুরিয়ারটা রাখো তো। তোমাদের কাছে সাজিদ মনে হয় লাঞ্চের সময় আসবে। আমি আবার বাসায় যাব তাড়াতাড়ি। ও তোমাদের সাথে লাঞ্চ করলে দিয়ে দিও। ওকে চাচা, দেন। না, কুরিয়ারটা নিয়ে কেবিন রাখলো, আর তখনই নীলার চোখে পড়লো। কিরে এটা? স্যারের কুরিয়ার। এরপর হাতে নিয়ে দেখতে লাগলো। হঠাৎ চোখ আটকে গেল ইমরান নামের জায়গায়। তানহা, এদিকে দেখতো। কি? স্যারের নাম আসছে, তাহলে ইমরান নাম আসলো কই থেকে? হতে পারে স্যারের আরেকটা নাম ইমরান। এরা নিশ্চয়। আরে স্যার আসলে এখন জিজ্ঞেস করব। একটু পর সাজিদ এসে লাঞ্চ শেষ করে নিজের রুমে গেল। কুরিয়ারটা আমাকে দে তো তানহা। কেন? আমি দিয়ে আসতেছি স্যারকে। ওকে। স্যার, আসবো? আসো। এই নেন আপনার কুরিয়ার। ও, এটা এসে গেছে, দাও। স্যার ওয়েট, এটা কি? আর আমাদের কেন বলেন আপনার নাম সাজিদ? ও, এটা বলতে ভুলে গেছি। আমার শুধু একটা কথার উত্তর দেবেন। কি কথা? শুধু সত্যি করে বলবেন আপনি আমার সেই ইমরান কিনা। পৃথিবীতে কি একটা ইমরান? স্যার, আমার প্রশ্নের উত্তর এটা না। যদি সত্যি বলি তখন কি হবে, আর মিথ্যা বললে তখন? সেটা পরে দেখতে পাবেন। বলেন এখন প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ সত্যিটা বলবেন। আমি ইমরান। এটা বলতে দেরি আর গালে থাপ্পড় পড়তে দেরি না। এরকমটা না করলেও পারতেন। আপনি আর কখনো আমার সাথে কথা বলবেন না। আমি কালকেই চাকরিটা ছেড়ে দেব। এটা বলেই নীলা কেঁদে চলে গেল। ভাগ্যিস রুমের ভেতর থাপ্পড় দিছে, তাই কেউ দেখেনি। ইমরান দাঁড়িয়ে আছে। কি ভাবলো আর কি হয়ে গেল? ভাবলো নীলা কাছে টেনে নিবে, কিন্তু তা না, উল্টা আর দূরে গেল। আমার না বলাটাই ভালো ছিল। ভাইয়া, কি হয়েছে? নীলা এভাবে গেল কেন? সব বলে দিছি, বাকিটা তুমি বলিও। আর রাগ বেশি, তা তো জানোই। আস্তে আস্তে সব ঠিক হবে।
আল্লাহ, কি যে ঠিক হবে তুমি ভালো জানো। যে মেয়েটা নীলা বাসায় এসে দরজা লাগিয়ে শুরু করে দিল কান্না। এটা কষ্টের কান্না নাকি খুশির কান্না তা সে নিজেও জানে না। হতে পারে কষ্টের, আবার হতে পারে খুশির। এতদিন ধরে যাকে খুঁজে আসতেছে তাকে পেয়েছে আজ, খুশি তো হবেই। আর ইমরান এতদিন আশেপাশে থেকেও কোনোদিন পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করেনি। এটা ভেবে হয়তো কষ্ট পেতে পারে। মানুষের জীবন যে কখন কি হয় বলা কঠিন। কি রে মা, দরজা খুলতো, শুনি কি হয়েছে। আমাকে বলবি না তুই? তুই বলতি না আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর আজ আমাকে বলবি না? নীলা আর থাকতে না পেরে দরজা খুলে আবার কান্না শুরু করে দেয়, তবে এবার তার মাকে জড়িয়ে ধরে। আরে পাগলি মেয়ে, এরকম করে কেউ কাঁদে নাকি? কি হয়েছে সেটা তো বলবি। ইমরানকে পেয়েছি মা। কি? কোথায় সে? থাপ্পড় মেরে চলে এসেছি। ও মা, কেন? আমার সামনেই ছিল এত বছর, কিন্তু পরিচয় দেয়নি কখনো, তাই। দেখো দেখি মেয়ের কাণ্ড। তা কে সে যে তোর সামনে থেকেও পরিচয় লুকিয়েছে? আমার অফিসের বস কুত্তাটা আছে না, ওটাই হয়। ও মা গো, এতদিন সাজিদ নামে ছিল? আরে মা, ওইটা আমার ভার্সিটিতে আমার সাবজেক্টেই ছিল, আমাকে চিনতো ভালো করে। আচ্ছা, তুই তাকে চিনলি না কেন? ও কি আর আগের ইমরান আছে মা? আগে চশমা পরতো, ঢিলে পোশাক পরতো, পায়ে জুতা কম দামি ছিল, চুলগুলো একদিকে রাখতো, তেল দিত চুলে। কিন্তু এখন সব তো চেঞ্জ, এমন ড্রেস পরে যা কল্পনার বাইরে। চশমাটাও নেই, জুতো তো কম দামি নেই, মুখের গঠনটাও চেঞ্জ করে ফেলছে গরুটা। বুঝলাম। তা এই জ্বরের মাঝে ছেলেটাকে থাপ্পড় মারা কি ঠিক হয়েছে? যদি জ্বর আসে আবার? আসলে আসবে। আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ও তোকে কষ্ট দিয়েছে না, ওকে শাস্তি দেওয়া দরকার। কিভাবে? ওকে ইগনোর করে চলবি সব সময়, আর ওর রিয়াকশন দেখবি। তবে মা, একটা জিনিস বুঝলাম না, ছেলেটা এতটা চেঞ্জই হলো কি করে? আর যার কিছু ছিল না সে আজ কিনা সফটওয়্যার কোম্পানির মালিক। শোন, মানুষের মনে যদি ইচ্ছে থাকে আর যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে সব সম্ভব। হয়েছে, অনেক কেঁদেছিস, এখনই খাবি। এখন মজা করার সময়, কষ্ট পাওয়ার সময় না। এতদিন তো কষ্ট পেলি, এখন না হয় একটু মজা নে। তবে মা, আমি বুঝি না খ্যাটটা এরকম হলো কিভাবে। ওই যে ইচ্ছে শক্তি। এখন খাবি, চল তো। এরপর নীলা খেয়ে টিভি রুমে গিয়ে টিভি দেখতে থাকে। টিভি দেখা শেষ হলে আবার ঘুরে নিয়ে ছাদে চলে যায়। আসলে বিকেল বেলাটা ঘুরে উড়াতে বেশ ভালোই লাগে নীলা। মামনি, নীলা কই? এতক্ষণে তানহাও এসে গেছে। উপরে আছে, দেখ গিয়ে। শোন শোন, খেয়ে যা আগে। দাঁড়াও, আসতেছি। কি রে নীলা, ওরকম করে আসলি কেন? কেন, কি হয়েছে? ভাইয়া কি ভাবছে বলতো? যা ভাবার ভাবুক, তাতে আমার কি? তোর কি মানে? যাকে খুঁজতেছিস সে আজ সামনে তো বলতেছিস, তাতে আমার কি? শোন, ওই কুত্তার কথা ভুলেও বলবি না। উনি শুধু আমার বস, অন্য কিছু না। বুঝলাম। খাবো, চল। ওকে এরপর নিয়ে এসে খেয়ে আবারও মনোযোগ দেয় ঘুরে উড়ানো। আচ্ছা নীলা, তুই ইমরানকে পেয়েও থাপ্পড় দিয়ে চলে এসেছিস, এখানে আবার মনের সুখে ঘুরে উড়াচ্ছিস। তোর কি খারাপ লাগছে না একটু? না তো, তুই দেখে বুঝতেছিস না? গুড। ঘুরে উড়িয়ে সন্ধ্যায় রুমে আসে। একটু পর ফোন আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কণ্ঠ শুনেও বোঝো না নাকি না বোঝার ভান করতেছো? ধরে নেন একটা। আমার দোষটা তো বলবা। কোনো দোষ নাই আপনার। আপনি তো আর আমার সেই খ্যাত ইমরান না। ফোন রাখেন, কাজ আছে, বাই। ধ্যাত, দিল ফোনটা কেটে। পরদিন অফিস গেলে নীলাকে ডেকে পাঠায় ইমরান। স্যার, আসবো? আসো। এরপর নীলা আসতেই সোজা গিয়ে ওর হাতটা ধরে ক্ষমা চায়। কিন্তু নীলা এত সহজে ছাড় দেওয়ার মতো মানুষ না। দেখুন স্যার, বস বসের মতো থাকুন। বেশি কিছু করলে আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার বস। কি বেশি করলাম আমি? হাত ছাড়বেন কি না? না। আজকের চরটা একটু বেশি লাগছে। স্পষ্ট 4টা আঙ্গুলের দাগ বোঝা যাচ্ছে। চর খেয়ে ইমরান হাত ছেড়ে দিয়ে চোখ মুছল। নীলা আর সেখানে না থেকে চলে গেল নিজের কাজে। ইমরান আর লাঞ্চের সময় বাইরে যায়নি। বাইরে যাচ্ছে না দেখে তানহা আসে ডাকার জন্য। ভাইয়া, খাবা, আসো। তুমি যাও, আমার ক্ষুধা নেই। টেবিলে হেলান দিয়ে। আরে আসো না।
তুই যাবা এখান থেকে? দেখলি ছেলেটা খেতেও আসলো না। তো আমি কি করব? যার ইচ্ছা হবে খাবে, না হলে খাবে না। আমার না মাঝে মাঝে অবাক লাগে, এই জন্যই বুঝি এত খুঁজেছিস। এই তো বুঝছিস। এরপর অফিস শেষ হলে সবাই বাসায় চলে যায়, কিন্তু ইমরান এখনো অফিসে। বাবা বাসায় যাবা না? হ্যাঁ চাচা, শরীরটা ভালো ঠেকছে না, একটা রিক্সা ডেকে দেন তো। আচ্ছা। এরপর রিক্সা আসলে ইমরান সোজা ডাক্তারের কাছে গিয়ে জ্বরের ঔষধ নেয়। কেন জানি ওর মনে হচ্ছে জ্বর আসবে, আর তার ধারণাও ঠিক রাতে জ্বর আসে। হয়তো মায়ের জন্যই জ্বরের চোটে আজ অজ্ঞান হয়ে যায়। পরের দিন সবাইকে অফিসে দেখা গেলেও ইমরান নেই। সবাই পিয়নকে জিজ্ঞেস করতেছে বস কই, কিন্তু তিনি আর কি বলবেন, নিজেও তো জানেন না। তিনি সবাইকে বলল যে যাওয়ার সময় সাজিদ বলেছিল তার নাকি শরীরটা খারাপ, এর বেশি জানি না আমি। সকাল থেকে ফোন দিচ্ছি কিন্তু উঠাচ্ছে না ফোন। নীলা চল, ভাইয়ার বাসায় যাব। কাহিনী বাদ দিয়ে চুপচাপ কাজ কর। আমার কথা তোর কাছে কাহিনী মনে হয়? ভালোই তো বদলে গেলি তুই নীলা। পরশু পর্যন্ত ঠিকই খুঁজছিলি, আর এখন আসলেই তুই বুঝাতে চাচ্ছিসটা কি? হ্যাঁ, কিছুই না। ভালো। ফোন করেই যাচ্ছে কিন্তু কোনো খবর নেই। এভাবে একটা দিন চলে যায়। পরের দিন আবার অফিসের বস নেই। চাচা আজকেও কি স্যার আসবে না? না, ফোনটাও বন্ধ, হয়তো কোনো কাজে বাইরে গেছে, সময় হলে চলে আসবে। আর আজ সকালে ছুটির 1টার পর হবে। নীলা আমার কাছে ভালো ঠেকছে না রে, কাজে গেলে কেউ ফোন অফ করে না। আমি গেলাম, তুই আসলে আয়, না হলে থাক। তুই তোর ইমরানকে হারাতে পারিস, কিন্তু আমি একটা ভাই পাইছি, তাকে হারাতে পারবো না। দাঁড়া, আমিও যাব, দেখি তোর ভাই কোথায় লুকিয়ে আছে। এরপর দুজন সোজা চলে যায় ইমরানের বাসায়, কিন্তু ইমরান থাকলে তো দেখা পাবে। হ্যালো চাচা, স্যারের বাসায় তো তালা দেওয়া। স্যার কোথায় দয়া করে বলবেন প্লিজ? আসলে চাচা প্লিজ সত্যিটা বলেন। হাসপাতালে। মানে ওখানে কেন? অসুস্থ অনেক, তাই বাসায় দেখাশোনা করে কেউ নাই, তাই আজ সকালে হাসপাতালে ভর্তি করাইছি। কোন জায়গায়? ল্যাব এইডে আছে এখন। আচ্ছা, কি হলো? কোথায় এখন? হাসপাতালে। হোয়াট? এটাই তো চাইছিলি তাই না? চল। কোথায়? যে হসপিটালে আছে সেখানে। ওকে। এরপর তারা সোজা চলে যায় হাসপাতালে। অফিসের লোকের কাছে কেবিন নাম্বার নিয়ে চলে যায় তার কাছে। দেখ কত ভালোভাবে শুয়ে আছে। শুয়ে আছে না, ঘুমের ওষুধ দিছি। এরপর তানহা মাথায় হাত দিল, আর নীলার হাতটাও নিয়ে গিয়ে দিল মাথায়। দেখলি কিরকম জ্বর? এসব তোর জন্যই হয়েছে। কি মাইটটাই না দিছিস আল্লাহ। আচ্ছা তোর রুমালটা দে, এর মাথাটা ঠান্ডা করি পট্টি দিয়ে। হঠাৎ মাথায় ঠান্ডা অনুভব হয়। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যায় ইমরানের, কিন্তু কেন জানি চোখ খুলতে পারছে না। পারবেই বা কি করে? নীলার এক হাত তো তার চোখে। হঠাৎ কারো কণ্ঠ শুনে জোরে উঠে পড়ে ইমরান। নীলা আবার টেনে নামায় নিচে। তোমরা এখানে কেন, কোনো সমস্যা? আসলে সমস্যা, তবে আমার না তোমার। আমাকে তো সহ্য করতে পারো না। চুপচাপ শুয়ে থাকেন, কথা বললে দিব একটা বসিয়ে। ওই তোমার সমস্যা কি? কথায় কথায় শুধু মায়ের আর মায়ের। তোমাকে এখানে কেউ আসতে বলছে কষ্ট করে? হ্যাঁ, আসলা কেন? তাও মগের মূল্য পাইছো। ইচ্ছা হলে মারবা, ইচ্ছা হলে চলে যাবা। তোমার হিসেবে আমি কি কষ্ট পাইনি 6 বছর? আরে তুমি তো বাবার হোটেলে ছিলা, বুঝবা কি? আমি হারে হারে বুঝেছি জীবনটা আসলে কি। প্রতিটা সময় গেছে এই সমাজের লোকদের সাথে যুদ্ধ করে নিজেকে তাদের সমতুল্য করে তুলতে। তারপর তোমাকে ভুলিনি। মেয়েরা না ছেলেদের স্মার্টনেসকে ভালোবাসে, টাকা পয়সা ভালোবাসে, অন্য কিছু না। তোমার কি মনে হয় আমি এতদিনে প্রপোজাল পাইনি? আরে তোমার সামনেই তো তোমার বোন সেদিন প্রপোজ করছে, আর বাকিগুলো না হয় নাই বললাম। তারপরও কারোর সাথে প্রেমে জড়াইনি, কারণ একটাই, তোমাকে ভালোবাসি। প্রতিটা দিন কাছ থেকে না হলেও দূর থেকে দেখেছি। আমারও ইচ্ছা ছিল তোমার কাছে যাওয়া, কথা বলা, কিন্তু পারিনি। আগে প্রতিষ্ঠিত হতে চেয়েছি, আর তুমি ভাবো যে শুধু তুমি কষ্ট পাইছো। বাবা, স্যারের দেখি মুখ দিয়ে বুলেটও বার হয়। স্যার এখন এখান থেকে আমার বাড়ি চলেন। কেন?
একদিন ট্রিটমেন্ট না করেই জ্বর হাইয়ে উঠছে, আরো যদি এখন ট্রিটমেন্ট ছেড়ে দেই তখন তো জ্বরের টেম্পারেচার বেড়ে পার হয়ে চলে যাবে। হয়েছে, আমাকে নিয়ে ভাবতে হবে না। 6 বছর যাকে নিয়ে ভাবলাম তাকে এত তাড়াতাড়ি কেমনে ভুলি? ভালো। যাবেন কি এখন? না। আরে আরে নীলা, ছেলেটার জ্বর রে। আঙুল বাঁকা না করলে ঘি ওঠে না রে। কি এখন যাবেন তো স্যার? ইমরান কিছু না বলে চুপ করে আছে। এই যে স্যার, উঠবেন কি এখন? হুম। এরপর হাসপাতাল থেকে তারা চলে গেল তাদের বাসায়। কি বাবা, কেমন আছো? এই তো একটু অসুস্থ আন্টি। মা, স্যার আমাদের সাথে থাকবে এখানে এখন থেকে। আচ্ছা। না, আমি থাকবো না। কেন? এমনি। আমি থাকতে বলছি, থাকবেন। চুপ, একদম চুপ। তোমার সব কথা শুনবো নাকি? হবে। সম্ভব না, অনেক সহ্য করছি, আর না। চুপচাপ শুয়ে থাকেন এখানে। ইমরানকে শুইয়ে দিয়ে নীলা চলে গেল পানি আনতে। এবার আবার শুরু করলো পানি দেওয়া। মাইটা খুব লাগছে তাই না? হুম। রাগ তোলায় দাও কেন তাহলে? এতদিন আমার সামনে থেকেও একবার বলার প্রয়োজন মনে করনি? তুমি জানো তোমাকে খুঁজতে গিয়ে কত জনের কত কথা শুনতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। তোমার আশা তো ছেড়েই দিছি। আমি শুধু আল্লাহর কাছে বলছি, আল্লাহ প্লিজ একবার ইমরানের সাথে একটা বার দেখা করার সুযোগ দিও। আর কিচ্ছু চাই না। আমাকে বললে কি এমন ক্ষতি হতো তোমার, বলো? কিছুই না, আগে নিজেকে চেঞ্জ করতে চেয়েছি। তুমি তো বলেছো চুল না কাটলে, শার্ট জুতা না পাল্টালে তোমার সামনে না আসি, তাই আসি নাই। আমি রেগে বসি জন্য তুইও সেটা মাইন্ডে নিবি কুত্তা? ওই কি তুই তুকারি করে গালি দিচ্ছ? আমি তোমার বস বলে যেও না। ওই শোন, তুই আমার ক্লাসমেট, ওকে? এটা তোর অফিস না, তো বস বস করবি না। আচ্ছা, নিজেকে এত সহজে পাল্টালেন কি করে? নীলা পট্টি দিতে লাগলো। প্রশ্ন করতেছে, সহজ? এর থেকে কঠিন কিছু নেই। যে ছেলে কাপড়ের মুখ দেখেনি সেই ছেলেটা এইরকম কাপড় জুতা পরার জন্য দিনরাত এক করে কষ্ট করেছে। দিনে প্রাইভেট আর রাতে পার্ট টাইম জব। জানো, ভার্সিটি লাইফে শুধু ভাবতাম কোন দিন শুক্রবার আসবে আর কোন দিন আমি শান্তি মতো একটু ঘুমাবো, কারণ শুক্রবার ছাড়া অন্য কোনো দিন ঘুমানোর সময় পাইতাম না। তো পাল্টাতে কে বলেছে? আর কে বলছে এত কষ্ট করতে? কেউ বলেনি, শুধু খ্যাতনামটা নিজেকে খুব কষ্ট দিত। সামান্য কলেজে যতবার শুনেছি, না জানি এরকম থাকলে ভার্সিটিতে কতবার শুনতে হবে। এটা ভাবতেই শরীরটা শিউরে ওঠে। তাই চিন্তা করেছি, যদি চান্স পাই নিজেকে বদলাতে পারলে যাবই না ভার্সিটিতে। সব বুঝলাম। আর এই কোম্পানিটা, এটা কিভাবে সম্ভব? এটা এক বড় ভাইয়ের সহযোগিতাই করেছি। ও, এখন ঘুমান, আমি মাথায় তেল দিয়ে দেই। না থাক, লাগবে না। একটা কথা বলবো? এত বছর অনেক কষ্ট দিচ্ছেন, অনেক কাঁদাইছেন। প্লিজ হাত জোর করে বলি, আর কষ্ট দিয়েন না। একবার হারাইছি আপনাকে, আর হারাতে চাই না। প্লিজ যা করতে চাই করতে দেন। আর আমি রেগে গিয়ে কিছু বললে বা করলে সেটা মনে নিয়েন না। রেগে গিয়ে মারবা? আমি সহ্য করব নাকি? পরে আপনিও মারবেন, তাহলেই তো হয়। এখন যা করতে চাচ্ছি করতে দেন। ওকে। মানুষের জ্বর হলে মাথায় পট্টি দেওয়া, তেল দেওয়া মতো কেউ থাকলে আর কিছু লাগেই না। আর যাদের কেউ নেই তাদের অবস্থা আমার মতো। পুকুর পাড়ে বসে থাকা, মাঝে মাঝে বমি করার মতো অবস্থা হয়। একবার আমার জ্বর হয়েছিল, বমি করছিলাম যখন, তখন মা এসে আমার মাথার 2 সাইড চেপে ধরছিল। সত্যি এরকম ভালো যে জ্বরের মাঝে লাগে তা কখনো জানা ছিল না। থাক, ওসব না বলে গল্পে ফিরে। ইমরান তো বেশ মজাতেই আছে। সারাদিন মেয়ে পাশে সেবা করে যাচ্ছে, আর কষ্টে আছি আমি, কেউ নেই পাশে। নীলা মাথায় তেল দিয়ে দিতে দিতে ইমরান ঘুমিয়ে পড়ে, কিন্তু নীলা থেমে থাকে না। সে 11টায় বসেছে ইমরানের পাশে, বিকেল 3টে পর্যন্ত পাশেই বসে আছে। এর মধ্যে ইমরানের ঘুম ভেঙে যায়। তুমি এখনো এরকম করে দিচ্ছ? বললাম না একবার হারাইছি, আর হারাইতে পারবো না। যাও, এখন গোসল করে খাও। ওকে। নীলা গেলে আবার তানহা চলে আসে। ভাইয়া কি অবস্থা এখন? ভালো লাগছে না কিছুই। কিছু খাবা ভাইয়া? না। আচ্ছা শোনো, তুমি এই টয়লেটে গিয়ে পাটা একটু মুছে নাও, আমি শরবত আনতেছি। আচ্ছা। এরপর
নীলা গোসল সেরে আসে আর ইমরান ওর গা মুছে ভেতরের সব বার করে দেয়। হয়েছে, এখন পেট খালি। হুম, কি খাবেন এখন? কিছু না। কিছু না বললেই হলো। আমি ফুচকা আনছি, সবাই খাবো, খেয়ে আবার ওষুধ খেতে হবে। ওকে। খাওয়া শেষে আবার একটু শুয়ে পড়ে। জ্বরটা একটু হালকা হালকা লাগছে, কিন্তু এত সহজে কি বাঁচা যায়? রাতে আবার সেই জ্বর, আর নীলার কষ্ট আবার শুরু। সারাটা রাত পাশে থেকে সেবা করে জ্বরটা কন্ট্রোলে নিয়ে আসে। সকালে ইমরান ঘুম থেকে উঠে দেখে নীলা টেবিলে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। নীলা, নীলা। হুম হুম, ঘুম ভাঙছে। হুম এখন কেমন লাগছে? ভালো। মনে হয় জ্বরটা ভালো হয়েছে। তুমি ঘুমাও, আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা। এরপর নীলা ও রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। একটু পরে ইমরান রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। কি হইলো ভাইয়া, রেডি হয়ে কই যাও? কই আবার অফিসে যাব? তোমার মাথা খারাপ? এখনো জ্বর ভালোই হয় নাই, আর তাতেই কাজে। তোমার কাজ আজ আমরা করে দিব, তুমি রেস্ট নাও এখন। আরে আমার কাজ তোমরা পাবা না, আমাকেই যেতে হবে। 2 দিন থেকে কাজ হচ্ছে না আমার। ওই কি কাজ করো তুমি, হ্যাঁ, যে আমরা পাবো না? আমাদের সবার একই কাজ, শুধু সেক্টর আলাদা। তানহা, থামো তো। তানহা, কি হয়েছে রে? এটা আবার কই থেকে আসলো? এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো? এই দেখ না, ইনি নাকি অফিসে যাবে। যাক, সমস্যা কি? উনি জ্বর নিয়ে বাসায় ফিরবেন আর আমরা কষ্ট করে দিন রাত সেবা করে সুস্থ করব। এটা তো আমাদের জব। হইছে, যাব না। হইছে শান্তি, আজ সকলের অফিস বন্ধ। আমার ল্যাপটপটা দাও, আমি সবাইকে টেক্সট করে দিচ্ছি। রাগ ঢং এখনো কমে নাই। সবাই তো আর আপনার মতো না যে নিজেকে বদলে ফেলবে। কথাও দেখি বেশি বলে এখন তানহা। সব বদলাইলেও ঝগড়া করার অভ্যাসটা বদলায়নি। কেন জিজ্ঞেস করতো তানহা? দুজনে তানহাকে বলে ঝগড়া করতেছে। তানহা মাঝে দাঁড়িয়ে থেকে ঝগড়া অনুভব করছে। এমনি এমনি মানুষ বদলায় না, পরিস্থিতি নিজেকে বদলাইতে বাধ্য করে। পরিস্থিতি যদি নিজে তৈরি করে নেয় তাহলে তো আর কারোর কিচ্ছু করার নেই। চুপ করো, সেদিন কি বলেছিলে ভুলিনি। তোমার জন্য অপমানও কম হইনি আমি। তো প্রেম করার সময় মনে ছিল না কত অপমান সহ্য করতে হবে? তোমাকে বদলানোর জন্যই বাধ্য হয়েছে প্রেম করতে, আর ভালোবেসেছি জন্যই ভুলিনি এখনো। ভালো। চল এখন ছাদে যাব, গান শুনবো আজ তোমার অনেকগুলো। গিটার নাই সাথে? আমার কাছে আছে। এখন তো সকাল রাতে আড্ডা দেই, আর বাসা থেকে গিটারটাও নিয়ে আসবো এখন। ওকে। এরপর রাতে আড্ডা বসে যায় ছাদে। শুধু নীলা তানহা না, 6 বছর আগের জন্মদিনে যেসব ছেলেমেয়েগুলো অপমান করেছে তারাও আছে আজ। কিন্তু তারা জানে যে ইমরান নীলার বস, অন্য কিছু না। রাতে ইমরান বসে যায় গিটার নিয়ে, আর বাকিরা চারদিকে। ইমরান এবার শুরু করলো। গান শেষ করে ইমরান চোখ বন্ধ করে আছে। এদিকে নীলার চোখেও পানি এসে গেছে। উফ, সেই হয়েছে ভাইয়া, আরেকটা হবে। না আপু, একটু অসুস্থ আমি, আরেকদিন বলবো। দোস্ত, তোর বসের সিট খালি আছে না, ডাবল রে। খালি থাকলে বল, প্রপোজটা করেই দে। মেয়েটা নীলার কানে কানে বলল। বলে দেখ কি বলে। মেয়েটা সোজা গিয়ে প্রপোজ করে বসলো। আচ্ছা, তুমি ভালোবাসা বোঝো? বুঝি তো। বুঝলে আর থাক না বলি পুরনো কথা। স্যার বলেন না, সমস্যা নেই। তোমাদের কলেজের ইমরান নামে কাউকে চেনো? নীলার যে বিয়ে ছিল, খ্যাতটা। খ্যাতটাই। আমি কেন, এখানেই সবাই চেনে। সেই ছেলেটাই আমি। হোয়াট? অবাক হওয়ার কিছু নেই। তোমাদের সেদিন নীলাকে করা অপমানটাই আমাকে এত দূরে এনেছে, তাই তোমাদের একটা গান শোনালাম। আর ধন্যবাদ তোমাদের সেদিন অপমান করার জন্য। আর আপু, তোমাকে বলছি, ছেলে এমনি এমনি খ্যাত হয় না, কিন্তু তোমাদের মতো মেয়েগুলো এই খ্যাত ছেলেদের বাঁচার অধিকারটাও কেড়ে নেয়। হতে পারে তোমাদের অনেক টাকা আছে, তার জন্য অন্যকে হার্ট করে কিছু বলতে পারো না। পারলে এরকম খ্যাত কাউকে ভালোবেসে তাকে ঠিক করবার চেষ্টা করে দেখাও নীলার মতো, তখন বুঝবো তুমি ভালোবাসা বুঝো।